আবিরের ফোনে আলিফ সাহেবের মেসেজ আসলো। ইশতাক মরে গেছে। রহস্যময়ের লোক এখন আমাদের কাছে। এবার রাজনীতিতে চলবে আমার নীতি। আবির রিপ্লে করে না। সে ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসে। আলফাজ সাহেবের কাছেও খবরটা চলে এসেছে। সে রহস্যময়কে ফোন দিল। আবির রুম থেকে বের হয়েছে। আলফাজ সাহেবও তার রুম থেকে বের হয়েছেন। আবিরের হাতে ফোন নেই। আলফাজ সাহেব আবিরের থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে ফোন করতে থাকে তার ছেলে রহস্যময়ের কাছে। ইশতাককে মেরে ফেলা হয়েছে। সে আমার কাছের লোক ছিল। আমি তা জানি, সময় হোক আপনিও জানবেন কে মেরেছে। আপাতত এটা গোপন করে রাখেন। ফোনের ওপাশ থেকে রহস্যময়ী। আবির দূরে দাঁড়িয়ে কথা শুনছে। সে চুপচাপ দাঁড়িয়ে আছে আলফাজ সাহেবের সামনে দূরত্ব রেখে। হঠাৎ নিচতলা থেকে ডাক আসা শুরু হয়। সবাই নিচের দিকে যাচ্ছে। আবির আলফাজ সাহেবকে ডাকে। কোনো সমস্যা হয়েছে? না, কিছু না। আসো নিচে যাই। আলফাজ সাহেব। আবির কিছু না বলে নিচে চলে আসে। সবাই এসে জড়ো হয়েছে। সোফাতে হেলান দিয়ে আছে নীরার নানু। মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি অসুস্থ। নীরার মামা জানায়, বিয়ে কালকেই হবে। নীরবদের সাথে কথা হয়েছে। আগামী কালকেই সকাল থেকে বিয়ে। বাবা অসুস্থ হয়ে পড়েছেন। ওনার ইচ্ছে কালকেই যেন বিয়েটা হয়। এ ব্যাপারে কারো কিছু বলার আছে? শুভর বাবা, নাকি বলবো সবকিছু তো এমনিতেই ঠিকঠাকভাবে চলছে, সমস্যা নেই। নীরার বাবা, জিসান এমন সিদ্ধান্তে বিরক্ত। সে বর্ষাকে বিয়ে করতে চায় না। এমনিতে বিয়ে করবে না বলেই কত কিছু প্ল্যান করে রেখেছে সে। অথচ বিয়ে আরও একদিন আগে চলে এসেছে। জিসান রনিদেরকে ফোন করল। বসো, কি সমস্যা? এত রাতে ফোন? রনি, আজ রাতেই বর্ষাকে তুলে নিয়ে যেতে হবে। সব ব্যবস্থা করছি আমি। নিধি আর বর্ষাকে তুলে নিয়ে যাওয়ার জন্য আমি আজকে সবার রুমে ক্লোরোফর্ম স্প্রে করে দেব। তোরা আসবি, নিধি আর বর্ষাকে তুলে নিয়ে যাবি। বাকিটা শেষ রাতে দেখব। যতজন আছিস সবাইকে নিয়ে চলে আসবি। জিসান, মানে আজ রাতেই কেন? রনি, হারামি, বিয়ে কালকে সকালেই হবে। বিয়ে করব না, আমি দেশ ছেড়ে যাওয়ার টিকিট কেটেই রেখেছি। আমার সমস্যা নেই। তবে শেষ বলে 6 মেরাই তবে উঠব। জলদি প্ল্যান রেডি কর। আর কোথায় নিয়ে যাবি ওদেরকে? জিসান, এলাকার বাহিরে বিশাল একটি জঙ্গল, ওখানে ভূতেরা ছাড়া মানুষ যেতে ভয় পায়। সেখানেই হবে সব। ওকে, আমরা রেডি হচ্ছি। আপনি বের হয়ে থাকেন। তবে টাকা কিন্তু সাথে রাখতে হবে। কাজ শেষ, টাকা আমার। রনি, বুঝেছি, রাখো এখন। জিসান ফোন কেটে দেয়। প্ল্যান সে আগে থেকেই করে রেখেছিল। এজন্য ক্লোরোফর্ম নিয়ে রুমে বসে থাকে, সুযোগ বুঝে সবার রুমে যেয়ে স্প্রে করে দেবে। দেয়াল ঘড়ির দিকে তাকায় জিসান। 12:30 বাজে। সে অন্ধকারে রুম থেকে বের হল। বাড়ির প্রায় সব রুমে স্প্রে করে দিয়ে আসে জিসান। আবিরের রুমের সামনে এসে দাঁড়ায়। আবির জেগেই ছিল। রুমের দরজা কারোরই লক করা ছিল না। আবিরেরও নেই। তবে আবিরের রুমে প্রবেশের আগে সে মনে মনে বলল, থাককে এই নাদান ছেলের মুখে স্প্রে করেই বাকি হবে। সে তো ভয় কিছুই বলতে পারবে না। নাদান একটা ছেলে, ভীতু।
এ জন্তু থাকলেও সমস্যা নেই, বরং তাকে বর্ষার আর নিধির চিৎকার শোনাব। হা হা হা। শুভ বাড়িতে নেই। ইশতাককে মারা হয়েছে। সে বাড়ি ছেড়ে বহু আগেই বের হয়েছে। জিসানের এদিকে সবকিছু কমপ্লিট। রনিরা আগে থেকেই বাড়ির আশেপাশে ছিল। 7 জন ছেলে বাড়ির ভিতর প্রবেশ করে। জিসান সোফায় বসেছিল। রনি আসতেই বলে, বসো, আমরা ওদেরকে নিয়ে যাচ্ছি। আপনি আসেন। হুমম, জলদি কর। এখানে টাকা আছে। নে ব্যাগটা ধর। আমি বের হয়ে গেলাম। আয় জিসান। জিসান কথাটা বলেই সেখান থেকে বের হয়। রনিরা দৌড়ে উপরের ফ্লোরে চলে আসে। জিসানের কথা অনুসারে বর্ষার রুমের সামনে আসে। দরজা খোলায় আছে। রনি রুমে ঢুকতে যাচ্ছিল, কিন্তু সাইফ থামিয়ে দিয়ে বলে, বর্ষার রুমে আমরা 3 জন যাচ্ছি। তুমি নিধিকে নিয়ে আসো। ওকে। রনি, সাইফ, আকাশ আর সুমন বর্ষার রুমে প্রবেশ করে। বর্ষা কানে হেডফোন গুজে গান শুনছিল। হঠাৎ টেবিল ল্যাম্পের আলোতে দেখতে পায় 3 জন ছেলে ওর রুমে প্রবেশ করেছে। তাড়াতাড়ি হাত বাড়িয়ে রুমের আলো জ্বালায়। 3টে পরিচিত মুখ। মুখের দিকে তাকিয়ে বর্ষা চমকে যায়। লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায় সে। ভয় তোতলাতে থাকে বর্ষা। তো তোমরা এখানে? বর্ষা, তোমাকে দেখতে এলাম। সাইফ, দেখতে না, তোমাকে নিতে এলাম, চলো। আকাশ, মানে কি? কেউ আছো? বর্ষা চিৎকার দিল। চিৎকার করে কোনো লাভ নেই। ধরো ওকে, শালিকে বোঝাবো আজকে আমরা কেন এসেছি। সুমন। কথাটা বলেই ওরা বর্ষার হাত টেনে ধরে। ওর ওড়না দিয়ে হাত শক্ত করে বাঁধে। মুখে নিজের ওড়না পেঁচিয়ে দিয়ে কাঁধে তুলে নিল বর্ষাকে। আবির বর্ষার চিৎকার শুনতে পায়। বাইরে বের হয়ে আসে। দেখে নিধি আর বর্ষাকে তুলে নিয়ে যাচ্ছে রনিরা। তোরা এখানে? আর ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছিস? ছাড় ওদের। রনি একটা ছুরি বের করল। সজীব এসে আবিরের হাত ধরল। রনি ছুরি মারতেই আসছিল, কিন্তু থেমে যেয়ে বলে, থাকগে, দুর্বলকে মেরে মজা নেই। নে হ্যানন স্টিক আছে, সুইচ চাপ দিয়ে লাঠি বড় করে নে। তারপর সোজা মাথায় মেরে অজ্ঞান করে ফেলে রাখো। বাড়ির সবাই ওর থেকে শুনবে কি হয়েছিল। সজীব রনির হাত থেকে শর্ট হ্যান্ড স্টিক নিয়ে আবিরের মাথায় অনেক জোরেই বাড়ি দেয়। আবিরের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। 2 জন মেয়ে আবিরের এমন অবস্থা দেখে করতে থাকে। রনিরা বাড়ির বাইরে চলে আসলো। আবির ফ্লোরে পড়েই আছে। ওদেরকে গাড়ির মধ্যে তুলে নিয়ে জোরে টান দেয়। একটা গাছের নিচে বেঁধে রাখে 2 জনকে। বর্ষা আর নিধি বসে আছে। মুখ আর হাত মাথা বেশ শক্ত করে। বর্ষার দিকে তাকিয়ে থাকে সবাই। বর্ষা সবার দিকে তাকিয়ে আছে। রনি বলে, মালটার মুখ থেকে ওড়নাটা সরিয়ে দে। রনি, তোকে না বলেছি বর্ষাকে মাল বলবি না। সাইফ, হুট শালা, ভালোবাসা দেখাও। তুলে আনছি সাইজ করার জন্য, আবার ভালোবাসা দেখাও তুমি। রনি, বর্ষার গায়ে কেউ স্পর্শ করবে না। সাইফ, এ হিরোগিরি পরে দেখাবি। ওর গায়ে কত মাখন জমেছে, আজ তার শেষ দেখে ছাড়ব।
আকাশ, আমাদের এখানে কেন তুলে এনেছ? বর্ষা, ওমা এ মেয়ে বলে কি? এখনো জানো না তোমাকে কেন তুলে আনছি? সুমন, তোমাকে খেয়ে ফেলতে আনছি। খেয়ে ছেড়ে দেব বুঝলে? সজীব, মানে? বর্ষা, মা ন্যাকামি করো? বহুত দেখেছি তোর ন্যাকামি। আর না। কয়টা ছেলে লাগে তোর? আর কয়টা লাগবে? আকাশ, আমার জিসান তোদের সবাইকে মেরে ফেলবে, আমাকে যেতে দে। বর্ষা, মামা এ বলে কি? হাহা জিসান আসবে নাকি আমাদের মারতে? ভাই হাসি থামে না। শোন ছেমরি, তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না। তোকে একটা গুড নিউজ দিই। জিসান, রনি। গুড নিউজটা তোরা কেন দিবি? সে নিজেই অবাক হোক, কি বলিস তোরা? সবাই পিছনে ঘুরে তাকায়। বর্ষাও তাকায়। পিছনে তাকিয়ে যাকে দেখছে, সবাই অবাক হয়ে গেছে। বর্ষা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সেদিকে। সবাই চুপ হয়ে গেছে। বর্ষা তখন চিৎকার করে বলে, নে, কে আছিস আয় আমাকে স্পর্শ করে দেখা। তোদের সাহস দেখি কতটা। কেউ কোনো কথা বলল না। সবাই বর্ষার দিকে তাকালো। বর্ষা সবার গম্ভীর চেহারা দেখে আরো হাসতে থাকে। বর্ষা হাসতে হাসতে হাঁপিয়ে যায়। সে হাসি থামাতেই 7 জন ছেলে বেশ শব্দ করেই হেসে ওঠে। বর্ষা এবার অবাক হয়ে গেল। বর্ষা প্রশ্ন করে, তোরা হাসছিস কেন? কারণ, ওরা জানে আমি নিজেই তো তোমাকে তুলে আনতে বলেছি। পিছনে থাকা ছেলেটা জিসান সেই কথাটা বলে উঠল। বর্ষা আর নিধি অবাক চোখে তাকিয়ে থাকে জিসানের দিকে। বর্ষা কি বলবে খুঁজে পাচ্ছে না। বিড়বিড় করে বলে, মানে খুব সোজা। আমি তোমাকে কোনো দিনও ভালোবাসিনি। আর বাসবও না। তোমার চরিত্রে সমস্যা আছে। এমন চরিত্রের মানুষদের সাথে ভালোবাসার খেলা করা যায়। ঘর বাঁধা যায় না। আমি তোমাকে নিয়ে এক বিছানায় এক রাত কাটানোর স্বপ্নই দেখেছি। সারা জীবন থাকার নয়। সো তোমাকে আমার লাগবেই, মাত্র কয়েক ঘন্টার জন্য। তোমার শরীরের যে জেদ আছে না, সরি তোমার না, তোমাদের দুজনের শরীরের যে জেদ আছে, ওটা আমরা শেষ করে দেব। রনি সময় নেই, নিধিকে ধর, বর্ষাকে আমি দেখছি। জিসান আমি তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম। আর তুমি? বর্ষা, বিশ্বাস দিয়ে কি হবে? চাহিদাটাই বড় কথা। আর তুই যে ছেলেদের মন নিয়ে খেলেছিস, ভাবছিস সেটার শাস্তি পাবি না? এখনই দেখাবে সবাই তোর প্রতি ভালোবাসা কাকে বলে। জিসান। জিসান কথাটা বলে এগিয়ে আসে বর্ষার দিকে। বর্ষার হাত থেকে ওড়নার বাঁধন খুলে দেয়। বর্ষা নিজের হাত ছাড়া পেয়ে জিসানের গালে ঠাস করে চড় লাগিয়ে দিল। জিসান আরও রেগে বর্ষার দিকে তাকায়। বর্ষার ওড়না ছুঁড়ে ফেলে দূরে। আগুনের আলোয় বর্ষার সুউচ্চ বুকের আয়তস্ত দেখে জিসান যেন নিজেকে কন্ট্রোল করতে পারে না। বর্ষার চোখে পানি টলমল করছে। এতদিনে যাকে সবচাইতে বেশি ভালোবেসেছে, সেই ছেলের হাতে ধর্ষিতা হতে যাচ্ছে বর্ষা। ওদিকে নিধিকেও একইভাবে ওড়না হরণ করা হয়। দুজন মেয়েরা চিৎকার দিতে থাকে। কিন্তু জঙ্গলটা বিশাল। গ্রামে এইটাই সবচাইতে বড় জঙ্গল। জঙ্গলের ভিতরে কেউ আসে না দিনের বেলাতে। কিন্তু এখন তো মাঝরাত, এখানে কেউ আসবে না। জিসান বর্ষার 2 হাত শক্ত করে ধরে, নিজের কাছে টেনে নেয়।
জিসান বর্ষার কোমরে হাত দিয়ে বুকের দিকে এগিয়ে নিয়ে যায়। তখনই সাইফ এসে জিসানের হাত আটকে ধরে। জিসান রাগী চোখে সাইফের দিকে তাকায়। সাইফ বলে, বর্ষাকে আমি স্পর্শ না করলে কারো শক্তি নেই আমার সামনে তাকে অন্য কেউ স্পর্শ করবে। রনি, এটাকে সরে। জিসান, শালা আমাকে সরাবে কে? সাইফ জিসানকে ধাক্কা দেয়। জিসান এগিয়ে আসতে থাকে সাইফের দিকে। তার আগেই সাইফের মাথায় খুব জোরে আকাশ এসে বাড়ি দেয়। জিসান থেমে যায়। আকাশ সাইফের দিকে তাকিয়ে বলে, বর্ষাকে শুধু আমিই নেব, তুই বা অন্য কেউ না। আকাশ কথাটা বলে বর্ষার দিকে এগিয়ে যেতে থাকে। তখনই সুমন ছুরি নিয়ে এসে আকাশকে পিছন থেকে আঘাত করে। আকাশ ঘুরে তাকায়। সুমন বলে, বর্ষা শুধু আমার না সাইফ আর না তুই, এমনকি এখানে থাকা কেউ বর্ষাকে ছুঁতে পারবে না। বর্ষা শুধু আমার। রনি আর জিসান সবাই বোকার মতো এই তিনজনের কাহিনী দেখতে থাকে। শুধু ওরা নয়, বর্ষাও অবাক হয়ে যায়। এটা কি হলো ভাবতে থাকে। তিনজন ছেলে ভালোবাসাকে যে ভাগ দিতে চায় না তা দেখে বর্ষা অবাক হয়ে যাচ্ছে। কিন্তু সে এসব কিছু বুঝতে অনেকটাই দেরি করে ফেলেছে। এখন এগুলো তার ভাবার সময় নেই। সুমন বর্ষার দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু এত কিছু যে করেছে সেই তো বর্ষাকে ঠিকভাবে স্পর্শ করেনি। সেই জিসান সুমনকে কিভাবে বর্ষার কাছে যেতে দেবে? জিসান কোমর থেকে পিস্তল বের করে। সুমনের পিঠে গুলি করে। বর্ষা আর নিধি আরও ভয়ে চুপ হয়ে গেল। সুমন মাটিতে ছিটকে পড়ে। জিসান সুমনের দিকে তাকিয়ে বলে, শালা কোথা থেকে আসলি তোরা? বর্ষাকে ভালোবাসিস তোরা, ভালোবেসে এত কিছু করছিস? আমাকে তো বর্ষা ভালোবাসে, তাহলে আমার তো কিছু করা উচিত তাই না? জিসান শাট করে তিনটে গুলি করে। সাইফ, আকাশ আর সুমন মারা যায়। কেউ কোনো কথা বলে না। জিসান জোরে চিৎকার করে বলে ওঠে, শোন বর্ষা, তোকে আগে আমি ব্যবহার করব। আগে আমি তোর সাথে রাত কাটাব। তোর মাঝে যে আগুন আছে সেটা আমিই নেভাব। জিসান পিস্তলটা রনির দিকে ছুড়ে দেয়। বর্ষার হাত ধরে জিসান। হাত ধরে টেনে ঠাস ঠাস করে কয়েকটা চড় দেয় বর্ষার গালে। নিধির হাত ধরে টেনে নেয় নিজের সামনে। নিধির গালেও কয়েকটা চড় বসিয়ে দেয় সে। বর্ষা আর নিধিকে নিয়ে জিসান এগিয়ে যেতে থাকে অন্ধকারে। হঠাৎ একটা গুলির শব্দ হল। গুলিটা জিসানের বাম হাতে এসে লাগে। বাম পাশে নিধি ছিল। জিসানের হাতে গুলি লাগতেই নিধি সরে যায় সামনে। জিসান ঘুরে পিছনে তাকায়। রনির হাতে পিস্তল, জিসানের দিকে তাক করে আছে। পিস্তল হতে এখনো ধোঁয়া বের হচ্ছে। জিসান যন্ত্রণা কোকিয়ে ওঠে। মিনমিনে গলায় বলল, রনি, তুই আমাকে গুলি করলি? ইয়েস বসো, এটাই তো গেম। রনি, কিসের গেম? জিসান, অপেক্ষা করছিলাম বর্ষা কখন তোমার গালে ভালোবাসা হারিয়ে চড় দেবে। বর্ষার কাছে এখন তুই ভিলেন। বর্ষার সামনে তোমাকে তো আগে মারতেই পারতাম, কিন্তু ওই যে তিনজন পোলা কোথা থেকে আসলো? নিজেদের মধ্যে একটা মেয়ের জন্য মারামারি করে মরেই গেল। শত্রু নয় বরং চাহিদার মানুষগুলো কমে গেল। একজন বাকি, সেটা তুমি। বর্ষার সামনে তোমাকে মারলে সে কাঁদবে না, বরং খুশিই হবে। আর আমি তোমাকে মারলে প্রতিদ্বন্দ্বী কমে যাবে। তাহলে বাঁচিয়ে রেখেছি কেন? দুটো ফুল তো শুধু আমার। জিসান মাটিতে লুটিয়ে পড়ে।
অনেক রক্ত ঝরছে ওর হাত থেকে। রনি পিস্তলটা কোমরে গুজে নেয়। বর্ষা আর নিধি যেন এবার পুরোপুরি অসহায় হয়ে পড়ে। যদিও অসহায় ছিল, তবে জিসানের থেকেও যেন এরা বেশি ভয়ঙ্কর। রনিরা জোরে হেসে ওঠে। সজীব, নাহিদ সবাই ওদের দুজনকে ঘিরে ধরে। বর্ষারা বুঝে যায় এখন চিৎকার করেও কোনো লাভ নেই। নিরুপায় হয় কাঁদতে থাকে। নিধি বলে, এভাবে তোরা দাঁড়িয়ে আছিস কেন? আয়, কে আসবি? এ কি রে মামা? এ মেয়ে কি বলে? নাহিদ, বলছি তো, এরপর যা দেখবি তা সহ্য করতে পারবি তো? নিধি, নিধি, তুমি কি করছো? ওদের পা ধরে মাফ চাই, যদি দয়া করে তাহলে বেঁচে যাব। বর্ষা আস্তে করে নিধির কানে কথাটা বলল। নিধি বর্ষার কথা শুনে ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে। জিসান করুণ গলায় বলল, ওদেরকে ছেড়ে দে। দুজন মেয়ে কাঁদতে ব্যস্ত হয়ে যায়। নিধি কান্না থামিয়ে জোরে হাসতে থাকে। নিধির এমন হাসি শুনে সেখানে থাকা সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে উঠল। সজীব বলে, ভাই মালটারে আমি দেখছি, মেজাজ খারাপ করে দিচ্ছে। ওকে তো। সজীব এগিয়ে আসল। নিধির বুকের দিকে হাত বাড়াতে থাকে। নিধি নিজেকে সজীবের দিকে এগিয়ে নেয়। সজীব যেন বহুদিন পর শরীরের ক্ষুধা মেটাতে প্রস্তুত, কাঙ্ক্ষিত ফল সামনে, সে হাত বাড়িয়ে ধরতেই যাচ্ছে আর তখনই একটা। নিধির হাসি শুনে সবাই একটু নয়, বরং অনেক বেশিই অবাক হয়েছে। অবাক হওয়ারই কথা। নিশ্চিত ওদের ক্ষতি হতে যাচ্ছে জেনে নিধি যে এভাবে হাসতে পারে, তা দেখে সবার যেন চোখ ছানা বড় বটেই, সাথে ভাবনাতেও অবাকের ছড়াছড়ি। তবে সজীব এসবের তোয়াক্কা করে না। সে নিধির দিকে অগ্রসর হতে থাকে। নিধি যেন নিজেকে বাঁচানোর তাগিদ নয় বরং সজীবের দিকে আরও স্ফুটিত হতে থাকে। এটা যেন বাঁচার হিনক্ষুতা নয়, এটা যেন স্বয়ংসম্পূর্ণ মৃত্যুর বিশাল ফাঁদ। তবে কে বোঝাবে এই বোকাদের? হায়নার মতো খুবলে খেতে এসেছে নাদুস নারী দেহির জিদ। যা হতে যাচ্ছে এক মর্মান্তিক ঘটনা। সজীব নিধির নাগাল পেতে মাত্র কয়েক আঙ্গুল দূরত্ব। নিধি থেমে যায়। হাসি বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে জঙ্গলের পরিবেশটা থমথমে হয়ে গেল। নিধির দিকেই সবার নজর বহির্ভূত হলেও কানের বাধ্যকতা শব্দ শুনতে ব্যস্ত হয়ে যায়। একটা গা ছমছমে ব্যাপার। কে যেন খচখচ শব্দে ওদের দিকে এগিয়ে আসছে। শুকনো পাতার মর্মর শব্দ যেন কানের গভীরতায় প্রবেশ করেছে। সজীব থেমে যায়। রনির দিকে তাকিয়ে বলে, ভাই, কে যেন এদিকে আসছে? আরে কেউ না, নিধিকে নিয়ে যা, ওটা তোর মাল। বাকি রইল বর্ষা। সে শুধু আমার। তবে তোরাও পাবি। চল। পাতা ভাঙার শব্দটা যেন বিশাল হতে থাকে। আগুনের আলোয় কে যেন এগিয়ে আসে ওদের দিকে। মুখে কালো মাস্ক। চোখ দেখা যাচ্ছে। তবে সজীব রনির কথায় সাহস পেয়ে নিধির বুকের দিকে এবার স্বতঃস্ফূর্তভাবে হাত বাড়িয়ে দিল। কক করে একটা শব্দ হয়। সজীবের ডান গালে গুলি লেগে বাম গালের ভিতর দিয়ে বাইরে বের হয়ে গেল। সবাই স্তব্ধ হয়ে সজীবের মুখের দিকে তাকিয়ে থাকে। কোথা থেকে একটা সাইলেন্সার সজীবের গাল ভেদ করে চলে গিয়েছে। নাহিদ, শান্ত আর রনি ভয়ে চুপসে গেছে। সবাই সজীবের ডান পাশের দিকে তাকাল। একটা ছেলে ঢুলতে ঢুলতে ডান হাতে পিস্তল নিয়ে এগিয়ে আসছে। সবাই পায়ের দিকে তাকিয়ে থাকে। আস্তে আস্তে ছায়ামানবটি যেন প্রতিফলিত হতে থাকে কাঠের আগুনের আলোয়। বর্ষা আর নিধিও তাকিয়ে থাকে।
জিসান এক পলক তাকায়, কিন্তু অসহ্য এক যন্ত্রণায় জিসান যেন বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে পারে না। তাছাড়া জিসানের শরীর থেকে বেশ অনেকটা সময় ধরে রক্ত খরিত হয়েছে। বর্ষা রুমাল বাঁধা ছেলেটার দিকে তাকাল। বর্ষা একজন পাকা প্লে গার্ল। ছেলেটার চোখ দেখেই মনে করে কে ছেলেটা, কোথায় যেন দেখেছি। মনে পড়ছে না কেন? ধুর ভয়, এখন কিছুই মনে পড়ছে না। তবে চেনা লাগছে। অচেনা ছেলেটার ডান হাতে পিস্তল। ঢুলতে ঢুলতে আগুনের দিকে এগিয়ে আসে। আগুনের পাশে সুমনের লাশ। সুমনের পকেটে হাত গুজে দেয় অচেনা ছেলেটা। সিগারেটের প্যাকেট বের করে আনে। একটা সিগারেট তুলে নিয়ে কাঠের আগুনের কাছে হাঁটু মুড়ে বসে। এ যেন পিওর একটা সিগারেট খোর ছেলেটা। আগুনে সিগারেট ধরিয়ে টান দেয়। সিগারেট টানতে টানতে উঠে দাঁড়াল ও। নিধি এবার উচ্চ শব্দে হাসতে থাকে। এত জোরে হাসি যেন কেউ শোনেনি কোনো দিন। নিধি হাসি থামিয়ে বলা শুরু করে, কে আছিস আমাদের এবার টাচ করে দেখা। কে এসেছে জানিস? চিনিস ওকে? কি চিনব ওকে? ফুটবল শরীরের একটা নাদান ছেলে। সে আসছে খেলনা পিস্তল নিয়ে খেলতে। ওকে মেরে প্যাকেট করে পার্সেলটা তোদের বাড়িতে পাঠাবো, বুঝেছিস? শান্ত। ও তাই নাকি? আয় তাহলে, টাচ কর আমাদের। সামনে কেন? এগিয়ে আয়। ও তো এখনো চুপচাপ হয়ে আছে। সে কোনো কথাই বলেনি। নিধি, কি বলবে? একটা গুলি শুট করব, তাতেই ওর কাজ শেষ। দুর্বলের সামনেই তোদের দুজনকে মজা বোঝাবো। ধর শালিদের। রনি, আরে রিল্যাক্স, এত তাড়া কিসের? সে কে জানতে চাইবি না? তাকে দেখেই তোরা স্ট্রোক করবি। কে সে জানিস? ও হলো। নিধি এবার পুরো কথা শেষ করতে পারে না। কয়েকটি বাইক তাদের দিকে এগিয়ে আসতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই 4টে বাইক এসে গোল হয়ে দাঁড়ায় ওদের দিকে। একটা ছেলে এগিয়ে আসে, তবে কারো মুখ দেখা যাচ্ছে না। একটা ছেলে এসে সিগারেট খেতে থাকা ছেলেটার সামনে এসে দাঁড়ায়। মানে অচেনা ছেলেটার সামনে এসে দাঁড়িয়ে ইশারায় বলল, বসো, ওদেরকে মেরে ফেলব। অচেনা ছেলেটা হাত থেকে সিগারেট ফেলে দেয় আগুনের ভিতর। ইশারায় বোঝায়, নিধি, বর্ষা আর জিসানকে আপাতত এখান থেকে নিয়ে যাও। ওরা আর কোনো কিছুই বলল না। নিধি বর্ষা আর জিসানকে তুলে নিয়ে যায় সেখান থেকে। রনি এগিয়ে আসে অচেনা ছেলেটার কাছে। কে তুই? আমাদের মাল এভাবে তুলে নিয়ে গিয়েছিস কেন? মুখ থেকে কাপড়টা সরা শালা। আমাকে দেখার এত ইচ্ছে, কিন্তু তোদেরকে মারার ইচ্ছটা আমার বহুদিনের। অচেনা ছেলে মানে? কি বলছিস? দেখ, তোকে চিনি না। এভাবে নিজে থেকে এসে ঝামেলা করলি, এটা ভালো কিছু না। জানিস ওই দুটো মালকে তুলে আনতে নিজে একা খাবো বলে সবাইকে সরিয়ে ফেলেছি। মাঝখান থেকে তুই এসে সব ঝামেলা বাঁধিয়ে দিয়েছিস। রনি, ওদেরকে আটকায়নি, কারণ তোর লোকদের কাছে মেশিন ছিল। আমরা ছিলাম 3 জন। তোকে মেরাই আবার নিধি আর বর্ষাকে তুলে আনব। শান্ত। এত কথা কিসের? কাহিনী শেষ কর। নাহিদ। শান্ত এগিয়ে আসে অচেনা ছেলেটার দিকে। হাত বাড়িয়ে মুখের উপর থেকে রুমালটা টেনে নিচে নামিয়ে দেয়। সাথে সাথেই 3 জন অবাক হয়ে চমকে উঠে হা করে তাকিয়ে থাকে অচেনা ছেলেটার মুখের দিকে। রনি কিছু সময় পর বলল, আবির।
তুই হিহি হিহি। আবির হাসতে থাকে। ওর হাসি বদ্ধ অন্ধকারে যেন বিদঘুটে প্রতিধ্বনি হতে থাকে। আবির আরও একটা সিগারেট বের করে আগুনে ধরিয়ে টানতে থাকে। কয়েক টান দিয়ে আবির বলে, উফফ, মাথাটা যে কি ব্যথা! কে যেন মারছিল আমার মাথায়। উপপপস, ও তো মারা গেছে। কি দিয়ে যেন মারছিল? সে লাঠিটা কোথায়? কত টাকা নিয়েছিল? একটা দরকার। বলছি, ঢাকার গুলিস্তানে গেলে পাওয়া যাবে তো? আবির কথাগুলো বলে হাসতে থাকে। সবার কাছে সে মি খ্যাত নামে বেশি পরিচিত। আর তাই রনিদের সাথে এই সময়ের প্রথম সাক্ষাতেই হাস্যকর কথা বলে আবির। আবির সিগারেটে আরও কয়েকটা টান দেয়। তারপর বলে, জিসান যে তোর সাথে ফোন কথা বলেছিল, সেটা আমি জানতাম। ওর কি কি প্ল্যান ছিল সেটাও জানতাম। কোথায় আনবে এটা বুঝে নিতে হয়েছিল। যদিও গ্রামটা আমার চেনা। গ্রাম না, পুরো শহর আমার চেনা। ইচ্ছে করেই তোদের সামনে গিয়েছিলাম বর্ষাকে ছাড়ানোর জন্য। ওটা ছিল প্রথম স্টেপ, বর্ষাকে আমার প্রতি কনভিন্স করানোর। আর সেকেন্ড স্টেপ এখনো বাকি আছে। সেটা না হয় তোদের জানা লাগবে না। কিন্তু তোরা এত বোকা কেন? একটা মেয়ের জন্য তোরা এভাবে কেন মরলি? মেয়ে মানে নেশা। নেশায় পড়া ঠিক আছে, কিন্তু আসক্ত হওয়া অপরাধ। আসক্ত হওয়াটাও ঠিক আছে, কিন্তু অভ্যাস তৈরি করাটা আরও অপরাধ। তোর থেকে জ্ঞান শোনার সময় আর ইচ্ছে কোনোটাই নেই। ধর সালাকে। রনির কথামতো শান্ত এগিয়ে আসে আবিরের দিকে। আবির পিস্তল টেনে গুলি ট্রিগার লোড করে শান্তর কপাল সোজা চালিয়ে দেয়। রনি আর দেরি করে না। নিজের কোমর থেকে পিস্তল বের করে আবিরের দিকে ধরে। কিন্তু আবির আবার রনির থেকেও ফাস্ট মুভমেন্টে রনির ডান পায়ে গুলি করে। রনি মাটিতে ধপ করে বসে যায়। নাহিদ ভয়ে দিশেহারা হয়ে আবিরের দিকে চেয়ে থাকে। সে পালাবে নাকি স্থির হয়ে থাকবে ভাবতে থাকে। আবির রনির কাছে আসে বসল। রনির হাত থেকে পিস্তল ক্যারে নিয়ে একটা কোমরে গুজল। আরেকটা বাম হাতে রেখা রনির কোমরে হাত চালাতে থাকে। ছোট্ট হ্যান্ডস্টিক কোমরে গুজে রাখা। আবির সেটা টেনে বের করল। একটা সুইচ চাপ দিল, এই লাঠিটা বড় হয়ে যাবে। আবির লাঠির দিকে তাকিয়ে থাকে। রনি যন্ত্রণায় কোকাতে কোকাতে বলে, একটা জিনিস বুঝলাম না, শালা বর্ষা যে খারাপ সেটা জানার পরেও তুই ওকে ভালোবাসছিস। ওকে বাঁচাতে এখানে আসছিস কেন? আরেকটা প্রশ্ন, বর্ষার সামনে কেন নিজের ফেস দেখালি না? রনি, সবাইকে সবকিছু দেখাতে নেই। প্রথম যেদিন তোরা আমাকে মেরেছিলি, সেদিন তোদেরকে 10 মিনিটের ভিতর মেরে ওখানেই রেখে আসতে পারতাম। তবুও মারিনি। কফি শপে আমাকে সবার সামনে অপমান, আমাকে মারছিলি। ঠিক তার 20 মিনিট পর তোদেরকে সেখানেই মেরে ফেলতে পারতাম। তবুও মারিনি। লুকিয়ে থাকা মানুষগুলো সবাইকে সবকিছু দেখায় না। আবার যা দেখায় সেটা পুরোটাও সত্য হয় না। তবে এরকম দিনের অপেক্ষা করতাম আমি। নিধি জিসানের থেকে বহু আগেই জেনেছিল তোরা এরকম কিছু করতে যাচ্ছিস। টাটা ব্রো। আবির বাম হাত দিয়ে গুলি করে নাহিদের পেটে। নাহিদ ছিটকে পড়ে যায়। সে ভয়ে স্থির হয়েছিল। আবিরকে অ্যাট্যাক করবে সেই হিতাহিত জ্ঞানটাও হারিয়ে ফেলেছিল নাহিদ। নাহিদ দূরে যেয়ে পড়ে।
আবির উঠে দাঁড়াল। সুইচ চাপ দিতেই লাঠি বড় আকার ধারণ করে। আবির রনিকে কোনো কথা বলে না। সোজা রনির মাথা বরাবর কয়েকটা জোরে বাড়ি দেয়। তারপর ফোন বের করে ও আলিফ সাহেবের নাম্বারে ফোন দেয়। আলিফ সাহেব জেগেই ছিলেন। তখন ঘড়িতে প্রায় 4টা বাজতে চলেছে। এতরাতে আবিরের থেকে ফোন পেয়ে আলিফ সাহেব অবাকই হন অনেক। তবুও তাড়াতাড়ি রিসিভ করতেই প্রশ্ন করে, কি ব্যাপার, এত রাতে কল দিয়েছ? কোনো সমস্যা হয়েছে কি? না, আবির কখনো সমস্যায় পড়ে না, বরং সমস্যা তৈরি করে। আপনাকে না বলেছিলাম আমি আপনার হয়ে কাজ করব? আবির: হুম, বলেছিলে। আলিফ: এটাও বলেছিলাম আমি আপনার থেকে কিছু নিতে চাই কাজের বদলে। আবির: হ্যাঁ, বলো কি চাও? বর্ষাকে চাই। মানে? বুঝিনি, বর্ষাকে চাও বলতে? আমি তাকে বিয়ে করতে চাই। আবির: কিন্তু ও না তোমার ভাবি হতে যাচ্ছে। তাহলে সবকিছু শুনতে হবে না। শুধু কালকে এসে সবার সামনে আপনি বলবেন আবিরের সাথে বর্ষার বিয়েটা এই বিয়ের মঞ্চে হয়ে যাক। বাকিটা বড় আম্মু করে দেবে। আবির: তোমার প্ল্যানটা কি একটু বলবে? ইশতাককে তো মেরে ফেললাম, এখন কি করব? বর্ষা তো ভাবি হতে যাচ্ছে তোমার। এখানেও মাইন্ড গেম খেলছ? আলিফ সাহেব: সবকিছু সময়মত জানতে পারবেন। আমার এখন অনেক কাজ। ভালো হতে হবে তো। আবির: মানে? ভালো মানে? আলিফ: ভালোই তো হতে হবে। আমি আবার কবেই বা ভালো ছিলাম? আবির: উফ, রহস্য রেখে কথা বলবা না। তবে যা চাইছো তা তোমাকে দেবই। চিন্তা করো না। কিন্তু? কিসের কিন্তু? আবির: আমার ভাগ্নে মীরা তোমাকে ভালোবাসে। আমি জানি। ভালোবাসা মুখে মুখে থাকে না। সত্যিকারের ভালোবাসায় বারবার প্রপোজ করে জানাতে হয় না ভালোবাসি। সত্যিকারের ভালোবাসা থাকে চোখে, কাজে, পাগলামিতে, ব্যবহারে। মীরার মাঝে সবকিছুই দেখেছি। তবে আমার বর্ষাকে চাই। কেন চাই তা সময় হলেই দেখবেন। আপাতত বর্ষাকে আমার চাই। আবির ফোন কেটে দেয়। রাস্তার উপরে চলে এসেছে প্রায়। দূরে বর্ষাদের দেখা যাচ্ছে। কয়েকজন ছেলেদের পাশে দাঁড়িয়ে আছে। আবির টলতে টলতে ওদের দিকে এগিয়ে যাচ্ছে। জঙ্গলের প্রবেশের রাস্তা দিয়েই সে এগিয়ে আসছে এদিকে। বর্ষা দূর থেকে দেখতে পায় কে যেন তাদের দিকে এগিয়ে আসছে। আবির হাঁটতে হাঁটতে এগিয়ে আসে ওদের কাছে। বর্ষা চিনতে পারে এটা আবির। বর্ষা দৌড়ে যেয়ে আবিরকে জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতে বলে, আবির, তুমি এসেছ? আমাদের খুঁজতে এসেছ? আমাকে বাঁচানোর জন্য মাথায় আঘাত পেয়েছিলে। এ অবস্থাতেই তুমি চলে এসেছ আমাদের খুঁজতে? আমরা ঠিক আছি। কিছু হয়নি। একটা লোক এসে আমাদের বাঁচিয়েছে। আবির বর্ষাকে জড়িয়ে নেয়। সামনে থাকা ছেলেগুলো আবিরের কাছে এসে দাঁড়ায়। মোটা গলায় বলল, ওদেরকে বাড়ি নিয়ে যাও। তুমি এ অবস্থাতে কেন এসেছ ওদেরকে খুঁজতে? আমাদের স্যার বাঁচিয়েছে। স্যার তোমার বন্ধু বলে কাজটা করে দিয়েছে।
ভাগ্যিস ঠিক সময়ে আমাদের কাছে ফোন দিয়েছিলে তুমি। আসি। বাইকাররা চলে যায়। নিধি বর্ষার পিছনে দাঁড়িয়ে মুচকি হাসতে থাকে। আবির জঙ্গল থেকে বের হয়ে সামনের রাস্তা দিয়ে আসছে ওদের কাছে। যেন সবাই বুঝতে পারে আবির মাত্র আসলো। আর প্ল্যান অনুসারে আবিরের বলা কথাগুলো ছেলেরা বলে গেছে। যা শুনে নিধি হাসলেও বর্ষা অবাক হয়ে গেছে। সে আবিরের মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি এত কিছু করলে আমার জন্য? এতটা ভালোবাসছিলে আমায়? সত্যি বলছি, তুমি যদি আজ না থাকতে তাহলে এভাবে আমাদেরকে পেতে না। কি করব বলো? আমি তো কখনো মারামারি করিনি, করতেও পারি না। দুজন মানুষ দেখলেই ভয় করে। ওরা ছিল অনেকজন। আমার বন্ধু একজন সাহসী ছেলে। ওর সাথে আগে যখন দেশে এসেছিলাম তখন সখ্যতা গড়ে ওঠে। যদিও একটা বিশেষ কাজে আগে থেকে দুজনের কথা হতো। এখন ওর দ্বারা তোমাকে খুঁজে পেয়েছি। চলো বাসায় চলো। ভয় নেই, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। নিধি আর বর্ষার হাত ধরে আবির এগিয়ে যেতে থাকে। একটু পরেই তো ভোর হবে। আবিরের শুরু হবে নতুন অধ্যায়, যা হয়তো কেউ জানে না। কিন্তু বর্ষা, সে মনে মনে জিসানকে গালি দিচ্ছে। কিন্তু আবিরকেও সে এখন ভালোবাসতে পারছে না। এত তাড়াতাড়ি কি সব হয়? যে ছেলেটাকে সে সবচাইতে এড়িয়ে চলত, সে ছেলেটাকেই আজ অজান্তে জড়িয়ে ধরেছে। কিন্তু তার মানে এই নয় যে আবিরকে সে ভালোবাসা শুরু করেছে। হয়তো বাসতেও পারে, আবার নাও পারে। কিন্তু আবির তো নতুন কিছু ভেবেই রেখেছে। বর্ষাকে ওর চাই। সোফাতে সবাই গোল হয়ে বসে আছে। সারাদ সাহেব মাথা নিচু করে নিয়েছে। বর্ষার বাবা সারাদ সাহেবকে কড়া গলায় বলা শুরু করল, ছি, আপনার ছেলে এতটা জঘন্য। ভাবতেই পারছি না জিসান এটা করতে পারে। জিসানকে কতটা ভালোবাসছিলাম, বিশ্বাসও করেছিলাম। আর সে কিনা আমাদের সাথে, আমার মেয়ের সাথে এমন কিছু করল। গ্রামে আমি বের হতে পারবো না। মানুরিশের সামনে আমার মেয়েকে নিয়ে এখন বের হতে পারবো না। কিভাবে পারল ও? কেউ কোনো কথা বলছে না। আবির সোফার এক কোণে বসা। মাথায় ভালোমতোই ব্যান্ডেজ করা হয়েছে। আবিরের পাশে নীরা আর নিধি বসে আছে। নিধি আস্তে গলায় বলল, আমার কাজ কিন্তু শেষ। বর্ষাকে পাওয়ার জন্য যা যা প্ল্যান ছিল সব প্রায় কমপ্লিট। নিধি, কিছুই করিসনি। আবির, ওই কি বললি? কিছু করিনি মানে? বাড়িতে এসে সবাইকে জিসান, বর্ষা, রনি আর তোর হিরো হওয়ার গল্প বললাম। না হলে কেউ কিছু জানতে পারত? এখন তো পুরো এলাকা ছড়িয়ে গেছে। দেখছিস না তোর বাবারে কেমন ঝাড়ছে তোর শ্বশুর? নিধি, হ্যাঁ, যা বলা হয়েছিল ঠিকমতো করেছিস। দেখি বাকিটা কি হয়। আবির, ওই তোরা দুজন কি ফুসফুস করছিস? দেখছিস না বাড়ির অবস্থা খুব খারাপ। আমার আর নীরবের বিয়ে শেষমেশ ভেঙে যায় কিনা। জিসান ভাইয়া এমন কিছু করবে কখনো ভাবতেই পারেনি। বর্ষা কেঁদে কেঁদে সব বলেছে আমাদেরকে। নীরা, আসলে এমনি আবিরের কথা শুনছিলাম। আর তাছাড়া আবির না থাকলে যে কি হতো। নিধি, কথাটা বলেই সে উঠে যায় সেখান থেকে। আবির সামনে বসা বর্ষার দিকে তাকিয়ে থাকে।
নিধি দূরে এসে আবিরের দিকে তাকায়। দীর্ঘিক নিঃশ্বাস ছাড়ল নিধি। চোখের কোণাটা কেমন যেন ঝাপসা ঝাপসা হচ্ছে। তবুও যেন সে হাসি খুশি। কেন তার এমন হচ্ছে? কেন চোখের কোণে জল জমা হচ্ছে? বাড়ির সবাই গম্ভীর হয়ে বসে আছে। বর্ষার বাবা মি নাহিদ সাহেব সোফাতে একবার বসছেন, আবার পায়চারি করছেন। কেননা ঢাকা থেকে ওনার উচ্চপদস্থ মানুষ আসবে তার মেয়ের বিয়েতে। এখন সেটা সব শেষ হয়ে গেছে। আর এসে যদি শোনে বর্ষা এমন একটা ঝামেলাতে পড়েছিল, মান সম্মানটা যে কতটুকু নষ্ট হবে সেটা ভেবেই নাহিদ সাহেব যেন দিশেহারা। কাকে বকা দেবে, কাকে কথা শোনাবে, কাকে দোষ দেবে, বিয়ে নিয়ে কি করবে বুঝতেই পারছে না। ওদিকে নীরার নানুও বেশ চিন্তায় আছে। মেয়ের বাড়ি থেকে এমন একটা খবর চারিদিক ছড়িয়ে গেছে, সবাই এখন নীরার বিয়ে নিয়েও চিন্তায় পড়ে গেছে। ভয় পাচ্ছে, যদি নীরবের বাড়ি থেকে বিয়েটা ভেঙে দেয় কি হবে? সবাইকে রাতের মধ্যে জানানো হয়েছে বিয়ে হবে আজ 2টো। এখন নীরার বিয়ে নিয়েও সংশয়। সারাদ সাহেব বলেন, দেখুন ভাই, আমি আমার ছেলের কাজের জন্য লজ্জিত। ও ফিরলেই ওর সাথেই বর্ষাকে বিয়ে দেব। আপনি এসব কিছু নিয়ে একদমই ভাববেন না। ওই কি বললেন আমার মেয়েকে ওই লম্পট ছেলের সাথে বিয়ে দেব? কখনো না, আমি ওই ছেলের সাথে আমার মেয়েকে কোনো দিনও বিয়ে দেব না। নাহিদ সাহেব, তাহলে কি করতে চাচ্ছেন আপনি? আমরা তো দুঃখিত এসবের জন্য। মুরাদ সাহেব, এখন সরি বলে কি হবে? সবকিছু নিয়ন্ত্রণের বাহিরে। হয়তো দেখুন একটু পর খবর আসছে, নীরব জানিয়ে দিচ্ছে নীরাকে সে বিয়ে করছে না। রাসেল সাহেব শুভর বাবা, এমন কিছু হবে না। জিসানের কারণে আমাদের মেয়ের বিয়ে ভাঙবে না। বড় মা, জিসান ফিরুক, গুলি লেগেছে ওর। দোষটা তারই, তাই বর্ষাকে জড়িয়ে ওর সাথে যে ব্যাপারটা ঘটেছে, জিসানের সাথেই বর্ষাকে বিয়ে দিয়ে ঠিক করব। ইরাদ সাহেব, আমি জিসানকে বিয়ে করব না। বর্ষা। সবাই বর্ষার দিকে তাকায়। হঠাৎ করে বর্ষা কথা বলে সবাই চুপ হয়ে গেল। বর্ষা মাথা নিচু করে চেয়ে আছে। সে জিসানের কথা একদমই সহ্য করতে পারছে না। বিয়েই আর করবে না বর্ষা। এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে কাউকে আর বিয়ে করবে না। নিজেকে পাল্টে নেবে, তবুও বিয়ে করবে না ভেবে নিয়েছে বর্ষা। কিন্তু মুরাদ সাহেব। হঠাৎ মুরাদ সাহেব থেমে গেলেন। বাইরে থেকে গাড়ির হর্নের শব্দ আসতে থাকে। সবাই চমকে যায়। ভিতরে গুরুতর আলোচনা হচ্ছে। ভোর থেকে সবাই একসাথে বসেছে আলোচনায়। কারণ নিধি এসে সবাইকে জাগিয়ে কেঁদে কেঁদে ঘটনাটা বলেছে। সবাই যখন বাইরে এসে দেখে আবিরের মাথায় রক্ত লেগে আছে, বর্ষার চোখে মুখে ভয়ের ছাপ। নিধি সবকিছু গুছিয়ে প্রেজেন্ট করে সবার সামনে। সবাই তখন বুঝতে পারে ঘটনা রাতে কি কি ঘটেছে। আর এলাকাতেও ছড়িয়ে পড়েছে এত কিছু। আর এমন অবস্থাতে গাড়িতে করে কে আসলো? বাড়ির মেইন দরজার কলিং বেল বেজে উঠল। নীরার নানু দরজা খুলে দেয়। তাকিয়ে দেখে আলিফ সাহেব দাঁড়িয়ে আছে। সাথে মি তুষারও দাঁড়ানো। বর্ষা তুষারকে দেখেই চমকে গেল। তুষার নীরবের মামার সাথে কি করে? আলিফ সাহেবকে দেখেই সবাই ভয় আর চিন্তায় যেন চুপসে গেছে। নীরার নানু প্রশ্ন করে, আপনি এত সকালে? বিয়ের প্রিপারেশন তো আরও পরে শুরু করব।
আসছিলাম তো বিশেষ কাজে। কি যেন শুনলাম সকালে। নীরা ঠিক আছে তো? তার কোনো সমস্যা হয়নি? আলিফ সাহেব: না না, নীরা কিছুই জানে না। বর্ষার নানু: না না, বর্ষারও কিছু হয়নি। শুধু শুধু মিথ্যে কথা রটিয়ে গেছে। নাহিদ সাহেব: ও আচ্ছা, আবিরের সাথে আমার একটু কথা ছিল। ওকে বলুন। ইরাদ সাহেব। আলিফ সাহেব আবিরের দিকে ইশারা করে ডাকল। আবির এগিয়ে আসে। তুষারকে সাথে নিয়ে আবির সহ ওরা তিনজন বাইরে আসলো। সবাই গুরু গম্ভীর হয়ে বসে থাকে। হঠাৎ আলিফ সাহেব এখানে কেন আসলো? আর কেনই বা আবিরকে ডাকল? আলফাজ সাহেবও যেন কিছু বুঝতে পারছে না। এতক্ষণ সে আর আবির কোনো কথা বলেনি। তবে আলিফ সাহেব আসাতে আলফাজ সাহেব যেন অবাক হয়েছে বেশি। আবিরের সাথে তিনি বাইরে বসলেন। পাশে তুষারও বসেছে। আবির ছেলেটার দিকে তাকিয়ে বলল, চিনলাম না তো। কে ও? আমার ভাইয়ের ছেলে। বিয়েতে আসছে দু একদিন হল। আবির, যেটা তোমাকে বলতে আসছিলাম। আসলে কিভাবে যে বলি আলিফ সাহেব। আমি মানে আসলে এগুলো একদমই পছন্দ করি না। আবির: আসলে তুষার বর্ষাকে ভালোবাসে। সে চাইছে এখন বর্ষাকে বিয়ে করতে। আলিফ সাহেব: বর্ষাকে আমি ছাড়া কেউ পাবে না, এটা যেমন সত্য, তেমনি বর্ষাকে চাইতে আসলে সে বেঁচে থাকবে না, এটাও সত্য। আবির: চাচা, আমি চলে যাচ্ছি। আর ওকে জানিয়ে দিও এভাবে অপরিচিত কারো সাথে কথা না বলতে। এর ফল খুব খারাপ হবে। তুষার: আচ্ছা, আমিও তাহলে ফলটা পাকার অপেক্ষায় থাকি। আবির: তোমরা বাদ দাও। তুষার: বাদ দে যা তুই, আমি আসছি। আলিফ সাহেব। তুষার উঠে দাঁড়ায়। আবিরের সামনে এসে কয়েক সেকেন্ড আবিরের চোখের দিকে তাকিয়ে থাকে। আবির মুচকি হাসল। তুরিশার রাগী চোখে সেখান থেকে বের হয়ে যায়। আলিফ সাহেব বলে, মি রহস্যময় নাকি খোঁজ করছে ইশতাককে কে মেরেছে। খুঁজতে দিন, সাপে সাপের কাটলে মরে না। কিন্তু সাপকে যদি বেজিতে কাটে তাহলে সাপ মরে যায়। মি রহস্যময়ের সাথে থাকা লোকেরা হল বেজি। ওদেরকে পুষেছেন টাকা দিয়ে। যতদিন আপনার টাকা আছে, ক্ষমতা নয় বরং পুরো পৃথিবীটাই আপনার। আবির: এজন্য তোমার সাথে কথা বলতে আমার মন ছটফট করে। তুমি যেটা বলো সেটা শুনে আমার খুব ভালো লাগে। আলিফ সাহেব: হি হি হি। আবির: হাসলে কেন? হাসির রহস্য অজানা থাকুক। তবে আমার কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি। সাথে এটাও করবেন, আপনার ভাইপোকে আমার থেকে দূরে থাকতে বলবেন। কফি শপে দেখেছিলাম একদিন। আর সময় হলে জানতে পারবেন আমি কে। আপাতত আপনি যেটা চাইছেন সেটাই পাবেন, তবে প্রয়োজনে বর্ষাকে চাই আমার। আবির কথা বলে সেখান থেকে উঠে চলে আসে ভিতরে। আবির তখন হিহি করে হেসেছিল। এমনি এমনি নয়, বরং রহস্যময় হাসি ছিল এটা। হাসির কারণ, আবির মানুষ বুঝে কথা বলে। আবির মানুষের সাথে মিনিটে মিনিটে মাইন্ড গেম খেলতে পারে। তবে সেটা মানুরিশ বুঝে করে ও। কারণ যে যেমন তার সাথে আবির তেমন করে। এবার বাকিটা তো দেখবে বর্ষা। আলফা সাহেব বারবার ফোন চেক দিচ্ছে। কখন তার ছেলে রহস্যময় সবকিছু জানাবে? ইশতাক সবকিছু জানে। কাছের লোক সে। আর তাকেই কেউ মেরেছে।
আলিফ সাহেব যে মেরেছে সেটা আলফাজ সাহেব জানে না। আর বাড়ির এই ঝামেলাতে শুভ যে মিসিং এটাও যেন সবাই ভুলে গেছে। আবিরের সাথে আমার কথা হয়েছে। কি কথা হয়েছে সেটা পরে বলছি। আপনাদের কি খবর বলেন? আলিফ সাহেব: আসলে ভাই দেখুন, আমরা সরাসরি কথা বলি। জিসান ছেলেটা এমন বাজে কাজ করবে বর্ষা আর নিধির সাথে, তা কোনো দিন কল্পনা করিনি। কিন্তু বিশ্বাস করেন, বর্ষা আর নিধিই ছিল সেখানে। আবির সবকিছু বাঁচিয়েছে। নীরা ছিল না। ও জানেই না কিছু। প্লিজ বিয়েটা ভেঙে দেবেন না। নিধির বাবা: কিন্তু আলিফ সাহেব, বিশ্বাস করুন, আমাদের মেয়ে ভালো, কথা দিচ্ছি কখনো নীরার থেকে কোনো প্রকার অসন্তুষ্টি হবেন না। নানু: কিন্তু বিয়ে কি আজ হবে? আলিফ সাহেব: হবেই আজ। ইরাদ সাহেব: কিন্তু বিয়ে তো দুটো হচ্ছিল। সেভাবেই আয়োজন করেছি আমরাও। জিসান তো নেই, আর মনে হয় না এত কিছুর পর জিসানের সাথে বর্ষার বিয়ে দেবেন। আলিফ সাহেব: জিসানের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। নাহিদ সাহেব: আমি কি একটা কথা বলতে পারি? সবাই যদি অনুমতি দেন। আলিফ সাহেব: জি অবশ্যই বলুন। সবাই। জিসানের সাথে যেহেতু বিয়ে হবে না, তাহলে আপনারা কিন্তু আজকেও বর্ষাকে বিয়ে দিতে পারেন। আলিফ সাহেব: আজ কিভাবে? নাহিদ সাহেব: কিভাবে? এত কিছু হওয়ার পর কোনো ছেলে বিয়ে করবে বর্ষাকে? মুরাদ সাহেব: বর্ষার যদি আপত্তি না থাকে, তাহলে সারাদ সাহেবের ছোট ছেলে আবিরের সাথে ওর বিয়ে আজকের দিনেই দিতে পারেন। তাহলে সমস্যা দেখছি না। বিয়ে কার সাথে হচ্ছিল এটা তো তেমন কেউ জানে না। জিসানের জায়গাতে আবির বসবে বরের জায়গায়। ছোট ভাইয়ের সাথে বিয়ে হবে। নিজেদের মধ্যেই সবকিছু থাকল। আলিফ সাহেব: আর তাছাড়া বর্ষাকে আবির অনেক বেশি পছন্দ করে। আমিও চাইছিলাম বর্ষার সাথে আবিরের বিয়েটা হোক। এতে অনেক ভালো হবে। ঝামেলা দেখছি না আমি। বড় মা: সেটা ভালো আইডিয়া। আমার মান সম্মান বাঁচবে। আমি কাউকে জানাইনি কোনো ছেলের সাথে বিয়ে হচ্ছে। নাহিদ সাহেব: মম, ছেলে ভালো। বিজনেস সামলাতে পারবে খুব। ইরাদ সাহেব: ওকে, তাহলে এটাই হোক, একই মঞ্চে বর্ষার সাথে আবিরের, আর নীরার সাথে আমার ভাগ্নে নীরবের বিয়ে হবে। যদি রাজি থাকেন তাহলে কাজে লেগে পড়েন, আমরাও আসছি কিছু সময় পর। আলিফ সাহেব: শুনুন। নীরার নানু আলিফ সাহেবকে ডাকে। তিনি দ্রুত হেঁটে আলিফ সাহেবকে যেয়ে জড়িয়ে ধরে। সবাই খুশি খুশি ভাব নিয়ে দৃশ্যটা দেখতে থাকে। উনি জড়িয়ে ধরে রাখেন কয়েক সেকেন্ড। তারপর ছেড়ে দিয়ে বলেন, আপনি না থাকলে যে কি হতো? মানে এত জটিল একটা বিষয়কে এত দ্রুত সমাধান দেবেন কখনো ভাবিনি। আবিরের সাথেই বিয়ে হবে বর্ষার। আর আবিরই তো বর্ষাকে সেখান থেকে নিয়ে আসছে। নানু: সমস্যা নেই, আপনারা রেডি হন, আমরাও একটু পর আসছি। আলিফ সাহেব চলে গেল। সবার চোখ মুখ থেকে চিন্তা চলে গেছে। কিন্তু বর্ষা আবিরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বর্ষা যেন মানতেই পারছে না এমনটা হতে যাচ্ছে। আবিরকে সে কখনো পছন্দ করেনি। আবিরকে কিভাবে বিয়ে করবে? সে চাইছে না বিয়ে করতে। বিশেষ করে আবিরকে তো কখনো না। আবির এখনো তার চোখে খ্যাত, খারাপ, বেয়াদব, লুজার হয়েই আছে। বর্ষা সেখান থেকে উঠে চলে যায়।
নিধি আবিরের কাছে আসে। আবিরকে কংগ্রাচুলেশনস জানিয়ে চলে যেতে চায়। আবির নিধির হাত ধরল। নিধি চমকে ওঠে। হঠাৎ করে আবিরের এমন স্পর্শে নিধি কেঁপে কেন ওঠে বুঝতে পারে না। সবাই তখন বিয়ের ঝামেলা সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। আবির নিধির কাছে এসে দাঁড়াল। নিধির হাত তখনও ধরে আছে সে। নিধি বলে, কি হলো, হাত ধরেছিস যে? ছেড়ে দেব? আবির, তোর বউ রাগ করবে। নিধি, হি হি হি। আবির, হাসলি কেন? নিধি, রহস্য থাকুক। আমি তো তোকেও বাঁচিয়েছিলাম। তুই তো বলতে পারতি আবির তোকেও বাঁচিয়েছে। তাহলে কি হতো, একই মঞ্চে দুটো বউ নিয়ে বসে থাকতাম। আবির, হাহাহা, শখ কত দুটো বউ বানানোর। যা সর সামনে থেকে। তবে ভালো কিছুর জন্য মাঝে মাঝে চুপ হয়ে থাকতে হয়। নিধি, আবিরকে চিনিস না তুই? হাহাহা, তোর ভিতরের আবিরটাকে আমি বেশ ভালো করেই জানি, চিনি। বাইরের আবিরকে চেনা অনেক কঠিন। বাইরের আবির যেমন চুপচাপ, ভিতরের আবির ভয়ঙ্কর। নিধি, না, তুই মোটেও চিনিস না আমাকে। সময় হোক চিনতে পারবি। মনে আছে তোর সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল ঢাকাতে? শুভও ছিল সাথে। থাকগে সেসব। এনজয় কর। নিধি, মাঝরাতে দেখা হবে তোর সাথে। আবির, ওমা কেন? বাসর ঘর না তখন তোর? নিধি, হি হি হি। আবির হাসি দিয়ে নিধির হাত ছেড়ে দিয়ে চলে যায় সামনে থেকে। নিধি ওর হাসির কারণ খোঁজার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে না কি কারণ থাকতে পারে। আবিরকে বড্ড অচেনা লাগে ওর। চেনা মানুষ বড়ই যেন অচেনা লাগছে। আবির উপরের দিকে উঠতে থাকে। আবির বর্ষার রুমের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ আবিরের হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। আবির কিছু বলার আগেই বর্ষা আবিরের গালে একটা চড় বসিয়ে দিল। আবির মাথা নিচু করে নেয়। বর্ষা আবিরের মুখের দিকে তাকিয়ে বলল, শালা হারামি, কি ভাবছিস আমাকে বাঁচিয়েছিস বলে তোকে আমি বিয়ে করব? মেনে নেব? কখনো না। আমি তোকে কোনো দিন গ্রহণ করব না। অসহ্য তুই। কেন আমার সাথে এমন হলো? আমার তাকে লাগবে। বর্ষা, কাকে? সেই রুমাল বাঁধা ছেলেটা। আমি চিনতে পেরেছি সে কে। প্রথম ওকে দেখেছিলাম আমাদের ক্যাম্পাসে। স্টেজে নাচ করেছিল। চেনা চোখ, চোখে কত মায়া। ছেলেটাকে আমি কালকে রাতেই দেখেছি। আরও একদিন তার সাথে আমার দেখা হয়। সে আমাকে রেস্টুরেন্টের সামনে থেকে বাঁচিয়েছিল। প্রথমে ভেবেছিলাম জিসান, কিন্তু আমি ভুল ছিলাম। সে জিসান নয়। জিসান হলে আমাকে কালকে সে বাঁচাতে আসত না। সে অন্য কেউ। কে ওই রহস্যময় ছেলেটা? আমি বিপদে পড়লেই সে যেন বুঝে যায়। আমাকে বাঁচাতে চলে আসে। আমি তাকে চাই, তোকে না, বুঝেছিস? বর্ষা, কিছু করার নেই। বিয়ে আমাকেই করতে হবে। তাই রেডি থাকো, রহস্যময়কে খুঁজেও লাভ নেই। আবির, তোর সাথে বিয়ে হলে বাসর ঘরে তোকে মেরে আমি চলে যাব। বর্ষা, আমি ভালোবাসার জন্য শহীদ হতে প্রস্তুত। আবির মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। বর্ষা বিরক্ত হয়ে যায়। কি করবে বুঝতে পারছে না। এমন অবস্থায় সে বাইরেও যেতে পারবে না।
তাহলে সে কি করবে? বর্ষা আর নীরাকে বিয়ের শাড়িতে সাজানো হয়েছে। নীরবেরা চলে এসেছে অনেকটা আগে। বিকেল হতে যাচ্ছে। বিয়ের সব কাজ শুরু হয়ে গেছে অনেক আগে। বর্ষা আর নীরা পাশাপাশি বসে আছে। নীরা বলে, কি হলো এত কিছু করে? আবিরকেই তো বিয়ে করতে যাচ্ছিস। তোর জন্য আবিরকে কিছু জানাতে পারিনি। মনে আছে, তন্নির কসম দিয়ে বলেছিলি আমাকে, কোনো দিন তোর এসব ব্যাপারে ছেলেদের যেন না জানাই। তন্নির লাশ ছুঁয়ে তোর জন্য কসম খেয়েছিলাম। আবিরকে জানালে বা জিসান ভাইয়াকে জানালে হয়তো এত কিছু ঘটত না। নীরা, বাদ দে, আবিরকে আমি মেনে নিতে পারবো না। লুজার একটা। অসহ্য। বর্ষা, কবুল বলার জন্য প্রস্তুত নে, না হলে তোর কপালে খারাপ আছে। অপশনও খোলা নেই। সো রেডি থাক। নীরা, বিয়ের পর আবির বুঝবে আমি কি জিনিস। দাঁড়া, অপেক্ষা কর। বর্ষা, কাজী সাহেব আসে। নীরা আগে কবুল জানায়, এরপর বর্ষার কাছে আসে। বর্ষা আবিরের দিকে তাকালো একবার, চোখ বন্ধ করে 3 বার কবুলও বলে বর্ষা। এরপর খাতায় সাইন করে বিয়ের কাজ শেষ করা হয়। বসো, বুঝতে পারছি না কে মেরেছে ইশতাককে। মাসুমের কথায় মাস্ক পরা শুভ ইশতাকের দিকে তাকায়। গম্ভীর গলায় শুভ বলল, ইশতাককে কবরাস্ত করো, আমি আমার বাবাকে সামলে নেব। আপাতত আর কেউ যেন কিছু না জানে। যদি জানে আমরা ফুটবল হয়ে পড়েছি, তাহলে সমস্যা আছে। শুভ, ওকে বসো, আমরা কাজ করছি সব। শুভ সেখান থেকে চলে আসে। শুভ জানে আবিরের সাথে বর্ষার বিয়ে হয়ে যাচ্ছে। আলফাজ সাহেবকে কল দেয় শুভ। শুভর ফোন পেয়ে একটু স্বস্তিতে ফেরেন তিনি। শুভ জানায় ইশতাককে বাজেভাবে মারা হয়েছে। তবে চিন্তা নেই, আমি জানি কে মেরেছে। তবে তার সাথে একটু খেলতে চাই, দেখি সে কতদিন এভাবে খেলতে পারে। ভাবতে হবে না আপনার কিছু, আপনি টেনশন মুক্ত হয়ে থাকুন, আমি দেখছি সব। শুভ ফোন কেটে দেয়। সে দ্রুত বাইক চালিয়ে সেখান থেকে চলে আসে। রাত 12টা বাজে। বাসর ঘরে বসে আছে বর্ষা। আবির ধীর পায়ে এগিয়ে আসে বর্ষার দিকে। বর্ষার খুব কাছে আসে আবির। বর্ষা রেগে যায়। আবিরকে থামিয়ে চর দিতে যেতেই আবির হাত ধরে ফেলে। শব্দ করে আবির হেসে ওঠে। বর্ষা অবাক হয়। আবির বলে। আবির আর শুভ বাইরের উঠানে দাঁড়ায়। শুভ এসেছে খানিকটা আগে। শুভ চুপচাপ বসে থাকে আবিরের সামনে। আবিরের গায়ে শেরওয়ানি। শুভ সিগারেট বের করছিল। আবির থামিয়ে বলে, বাড়ির ভিতরে নো সিগারেট। আর তোর ফিরতে এত দেরি হলো কেন? বোঝার চেষ্টা করছিলাম। শুভ, কি? ওই যে ইশতাককে হঠাৎ মাসুমদের দিয়ে কেন মারলি? সবকিছু তোর কথাতেই হয়েছে। আলিফ সাহেবকে ব্যবহার করছি। পাবলিক কি জানে সারাত তোর বাবা, আলফাজ সাহেবও তোর বাবা? আমি নিজেই কনফিউজ হয়ে যাই। এই রহস্যটাও আমি জানি না। তাহলে আলফাজ সাহেবের এখানে আনা, ওনার লোককে মারা, আলিফ সাহেবের সাথে মিশে যাওয়া, তোর বিয়ের শুরুটা ওনার কথামতো করা, মানে সব মিলিয়ে তুই চাচ্ছিসটা কি? শুভ, তোর মাথায় এসব ঘুরছে কেন? প্রশ্ন আসছে না, বর্ষাকে কেন বিয়ে করলাম? আবির, সেটা তুই জানিস। শুভ,
বাদ দে, রাত 2টার বেশি বাজে। রুমে যাচ্ছি, কালকে কথা হবে। আবির কথাটা বলে শুভর সামনে থেকে চলে যায়। আবির ভিতরে আসে। সবাই অনেক খুশি। আবির সবার মান রেখেছে। কিন্তু বর্ষা খুশি নয়। সে আবিরকে চায় না, বিয়েও করতে চায়নি। তবুও আবিরের মতো লুজারের সাথে বর্ষাকে বিয়ে দিয়েছে সবাই। বর্ষা বারণও করতে পারেনি। আবির সিঁড়ির উপর পা দিয়ে এক পা দুপা করে এগিয়ে যেতে থাকে বাসর ঘরের দিকে। নতুন কিছুই ঘটতে যাচ্ছে, যার সাথে হয়তো বর্ষাও অবগত নয়। অর্কের সাথে সিঁড়িতে দেখা হয় আবিরের। অর্কের হাতে এক তোড়া তাজা ফুল। আবির সেগুলো হাতে নিয়ে রুমের দিকে এগিয়ে যেতে থাকে। বাসর ঘরের দরজা আধা খোলা হয়েছিল। আবির হাত বাড়িয়ে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। বেশ ফুল দিয়েই সাজানো শয্যাঘর। ফুলের ঘ্রাণে অত্যন্ত বিলাসিতা বহন করছে বাসর। বর্ষা আবিরের প্রবেশ দ্বারে নজর রাখছিল। আগমনের উৎকণ্ঠা বর্ষার মনের গভীরে পীড়া জাগিয়ে তোলে। সে আকস্মাৎ বিছানা থেকে নামল। বিছানার কাছে দাঁড়িয়ে থাকে। আবির ধীর পায়ে এগিয়ে যায় বর্ষার দিকে। বর্ষার মনে রাগের ছটা উজ্জীবিত হতে থাকে। আবির সামনে এসে দাঁড়ায়। বর্ষার দিকে তাকিয়ে আগে পিছে কোনো কথা না বলে ফুলের সমারোহ ক্লিপ বাড়িয়ে বলে, বর্ষা তারুণ্যের কোলাহলে ভালোবাসা থাকে উদ্দেশ্যের বার্তায়। তরুণদের ভালোবাসার উদ্দেশ্য প্রাপ্তি। এই প্রাপ্তিটা থাকে বিছানায় আষ্টেপৃষ্ঠে লুটে নিয়ে ভালোবাসার প্রমাণ বহন। কিন্তু আমার কাছে ভালোবাসা প্রাপ্তিতে নয়, বরং মূল্যবোধ সৃষ্টি। আমার কাছে ভালোবাসা মানে হৃদয় ভক্তি। আমি ভক্তি দিয়ে ভালোবাসতে চাই। বাসবে কি তুমিও এমন ভালো? বর্ষা আবিরের থেকে ফুলগুলো নিল। আবির বর্ষার দিকে প্রেম দৃষ্টিতে তাকায়। বর্ষা এক ঝটকায় ফ্লোরে ফুলগুলো ফেলে দিয়ে খালি পা দিয়ে ফুলগুলো পিষতে শুরু করে। আবির স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেখানেই। আবির কিছুই বলে না। বর্ষা বলতে থাকে, তোর মতো ছেলেকে আমি ভালোবাসব? কখনো সম্ভব না। আমার বর হয়েছিস, কিন্তু যোগ্যতার বিচারে কখনো কাছে আসতে পারবি না। কিসের যোগ্যতা? তবে দেখতে চাও যোগ্যতা ছাড়াই আমি তোমার কতটা কাছে আসতে পারি? আবির, মানে কি বলতে চাচ্ছিস? ওই এগিয়ে আসছিস কেন? বর্ষা, যোগ্যতা ছাড়াও তোমার কাছে যাচ্ছি। আবির কথাটা বলেই বর্ষাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। বর্ষা উঠতেই যাচ্ছিল, কিন্তু আবির চেপে রাখে বর্ষাকে। বর্ষার উপর চেপে বসল। বর্ষার ডান হাতের মধ্যে হাতের আঙ্গুল প্রবেশ করল। ডান হাত দিয়ে পেট থেকে একটু শাড়ি সরিয়ে বর্ষার খোলা পেটে হাত রাখল। বর্ষার আগে বাম হাত দিয়ে আবিরের বুকে খুব জোরে কিল দিতে থাকে। আবির কোনো কথা বলল না, চুপচাপ কিল কনুইয়ের যন্ত্রণা সহ্য করতে লাগল। আবির বর্ষার নাকের সাথে আলতো করে নাক স্পর্শ করে মুচকি হাসল। তারপর মুখে জোরে একটা ফু দিয়ে ঠোঁটের দিকে আবিরের ঠোঁট এগিয়ে নিয়ে যেতে থাকে। আবির বাম পা দিয়ে বর্ষার পায়ের শাড়ি আস্তে আস্তে উপরের দিকে ওঠানো শুরু করেছে। আবির বর্ষার কোমরে আস্তে করে চাপ দেয়। আস্তে আস্তে ডান হাত বর্ষার নাভির চারপাশে এনে ঘোরাতে থাকে। আবির বর্ষার ঠোঁটের খুব কাছে চলে আসল। আবিরকে এবার প্রাণপণে জোরে একটা ধাক্কা দেয় বর্ষা। আবির উঠে দাঁড়ায়। বর্ষা বিছানা থেকে উঠে আবিরের সামনে দাঁড়িয়েই ঠাস করে একটা চড় বসিয়ে দেয় ডান গালে।
লজ্জা করে না তোর? একটা মেয়ের উপর পুরুষত্ব দেখাতে আসছিস? জঘন্য ছেলে। কেমন ছেলে রে তুই? আমাকে বাঁচানোর জন্য জঙ্গলে গিয়েছিলে তাই না? ঘেন্না হচ্ছে তোর উপর। তোকে একটা নয়, আরো কয়েকটা চর দেওয়া উচিত। বর্ষা কথাটা বলেই আবিরের গালে আরো একটি চর দিতে প্রস্তুত হয়। হাত উঠিয়ে আবিরকে চর দিতেই যাবে, এমন সময় আবির হাত উঁচিয়ে বর্ষার হাত ধরে ফেলল। বর্ষা আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আবির বর্ষার হাত ঝটকা দিয়ে ছেড়ে দিল। তারপর ঠাস ঠাস করে বর্ষার গালে আবির চর লাগিয়ে দেয়। আবিরের হাতে পরপর দুটো চর খেয়ে বর্ষা যেন ভ্যাবাচেকার মতো চেয়ে থাকে আবিরের দিকে। আবির চর দিয়েই বলা শুরু করে, চুপ থাক ছেমরি, অনেক বলেছিস। ওই তোর কিসের যোগ্যতা আছে আবিরের সাথে কথা বলার? কি ভাবছিলি হা তুই? তোর পিছনে পড়ে আছি, তোকে ভালোবাসি অনেক। আন্ডা চিনোস আন্ডা? তোর মতো মেয়েকে ভালোবাসবো আমি? হাউ ফানি! ফালতু কোথাকার। তোর সাথে কথা বলেছি এ কয়েকদিন, এটা ভাবলেই আমার বমি আসে। না জানি কতবার বমিও করেছি মনে নেই। কখনো নিজের দিকে তাকিয়েছিস? ২-৫টা ছেলেকে পিছনে ঘুরিয়েছিস, কান্না করিয়েছিস, তোর জন্য পাগলামি করছে, এতেই বুঝে নিয়েছিস বিশ্বসুন্দরী? তোকে ছাড়া ছেলেরা মরেই যাবে তাই না? আজাইরা মেয়ে, যা সর সামনে থেকে। ও শোন, তোকে কোনো দিন ভালোবাসিনি আমি। তোকে আমি কেন ভালোবাসব? বল, তোর মধ্যে কি এমন আছে যেটা দেখে ছেলেরা ভালোবাসবে? মানে আমার মতো পার্সোনালিটির মানুষ তোকে ভালোবাসবে না কোনো দিনও। আমি তো তোর সাথে একটু খেলা করেছি মাত্র। দেখতেছিলাম তুই কতটুকু খেলতে পারিস। এটা জাস্ট ছোট্ট মাইন্ড গেম ছিল। কিছু সাপ আছে জানিস তো, ২০ দাঁত ভাঙার পরও লাফিয়ে ফোঁস করে। তুই হয়েছিস এমন। তবে ভেঙে দিলাম তোর ২০ দাঁত। আরেকটা কথা, তোর উপর পুরুষত্ব দেখাবো আমি? ছি, তোর মতো ইউজলেস, মাছির খাবারের মতো জঘন্য জিনিসের উপর কোনো দিন লোভ ছিল না, আর না হবে। আমি মাছি নয়, বুঝলি যে তোর উপর যে পড়ব। আমি মৌমাছি, মধুর উপর থাকব। জঘন্য মেয়ে। এখন প্রশ্ন আসতে পারে, এতদিন ধরে আমি কেন তোর সাথে ভালোবাসার নাটক করেছি? তোকে কেন বলবো? কিছু অজানা তোর অজানায় থাকুক। একটা ব্যাড নিউজ তোর উপর আমি বহুদিন থেকেই নজর রেখেছিলাম। সরি, বহুদিন হবে না, বহু বছর হবে। বলতে পারিস ৭ বছর ধরে তোকে এই জায়গাতে দাঁড় করাবো বলে এত কিছু করেছি। কিছু তো কারণ আছেই। হয়তো ভুলে গিয়েছিস, নয়তো মনে করতে পারছিস না। একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, তোর সাথে এতদিন যা যা করেছি, এটা ছিল একটা চ্যালেঞ্জ। আমার চ্যালেঞ্জ শেষ। বাজি ধরেছিলাম তোকে এখানে দাঁড় করাবো কলে। আবির কখনো হারতে শেখেনি। আবির তোকে বউ করেই ছেড়েছে। কেন বাজি ধরেছিলাম, কেন তোকে বউ করার প্ল্যান ছিল, কার সাথে বাজি ধরেছিলাম, কি এমন উদ্দেশ্য থাকতে পারে তোকে বউ করার, সবকিছু তোকে জানাবো না। তুই শুধু আমার সামনে আসবি না। তুই আমাকে আর কি এমন ঘেন্না করিস? তোকে আমি ঘেন্না করি অনেক বেশি। কথাগুলো মনে রাখিস। তোকে ভালোবাসবো আমি? তোর মতো মেয়ের ভালোবাসা মাই ফুট। আবির এক নাগারে কথা বলে থামে। বর্ষার দিকে তাকায় আবির। বর্ষা চোখ বড় বড় করে হতভম্বের মতো তাকিয়ে থাকে আবিরের দিকে। আবির এবার সিগারেট বের করে পকেট থেকে। আগুন জ্বালিয়ে
ধোয়া মুখে নিয়ে বর্ষার মুখ সোজা ছেড়ে দেয়। আবির হাসতে হাসতে বলে, তুই এখন আমার কাছে সিগারেটের ধোঁয়ার থেকেও মূল্যহীন, তুচ্ছ। গেট লস। আবির কথাটা শেষ করে বাইরে বের হয়। সোজা ছাদের দিকে যেতে থাকে। ওদিকে বর্ষা বাক্রুদ্ধ, নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। ওর মাথা যেন কাজই করছে না। চিন্তাধারা লোপ পেয়েছে যেন। সব গোলমেলে লাগছে। আবিরের বলা কথাগুলো মাথার মধ্যে জট পাকাচ্ছে। নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না আবির এমন কিছু তাকে বলবে। বর্ষা বোকার মতো দরজার দিকে তাকিয়ে আছে। কি কি ভেবেছিল ও সব যেন ফুস হয়ে গেছে। ভেবেছিল আবিরকে ইচ্ছেমতো অপমান করবে, ইচ্ছেমতো কথা শোনাবে, মানসিক নির্যাতন করবে। কিন্তু এখন সব উল্টো। আবিরকে আর কি বা অপমান করবে? বর্ষা নিজেই এখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। বারবার মাথার মধ্যে আবিরের বলা প্রশ্নগুলো ঘুরছে। কে আবিরের সাথে বাজি ধরেছিল? কেন সে এমন করল? কিন্তু বর্ষা তার কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। পাবেই বা কি করে? আবিরকে আজ নতুন রূপে দেখেছে, যেটার সাথে বর্ষা আগে কোনো দিন পরিচিত ছিল না। আবিরের রহস্য আর কি জানবে? আবিরের কথার রহস্যেই বর্ষা কুপোকাত। সে থ হয়ে নিচে বিছানার সাথে হেলান দিয়ে ফ্লোরে বসল। আবির ছাদে উঠল। এক কোনায় হেলান দিয়ে নিধিকে বসে থাকতে দেখে আবির। রাত তখন 3টা ওভার হয়ে গেছে। নিধিই হয়তো জেগে আছে এ বাড়িতে এত রাতে। আবির এগিয়ে যায় নিধির দিকে। নিধির পাশে হেলান দিয়ে বসে আবির। নিধি চমকে পাশে তাকায়। আবিরকে সিগারেট খেতে দেখে আর এভাবে ভূতের মতো বসতে দেখে নিধি ভয় পায়। নিধি অবাক হয়ে বলে, কি ব্যাপার তুই? এত রাতে এখানে কেন? গা থেকে বিয়ের শেরওয়ানি পরে আছিস? মুখটা শুকনো শুকনো লাগছে, ব্যাপারটা কি? নিধির এতগাদা প্রশ্ন শুনে আবির ঘুরে তাকিয়ে মুচকি হাসল। নিধি আবিরের হাসির কারণ জানতে চাইবে না। কারণ নিধি জানে আবির অসময়ে অকারণে হাসলে তা যে ওর রহস্যময় হাসি, সেটা বুঝতে নিধি ভুল করে না। তবে আবির পরে রহস্য ঠিকই বলে দেয়। তাই নিধি হাসির কারণ জানতে চাইল না। সে আবার বলে, দূরে সর, সিগারেটের গন্ধ একদমই ভালো লাগে না। আর কি হয়েছে? নতুন বউ আদর দেয়নি নাকি? চুপ থাক তুই। বেশি বকিস। তুই পেতনিদের মতো এত রাতে এখানে বসে কিসের ধ্যান করিস? আবির, জানি না। তুই রুমে যা। ভাবি রাগ করবে, যা ভাগ। নিধি, কিসের ভাবি? আমি তো বর্ষাকে ভালোই বাসি না। কি হো? নিধি আবিরের মুখ থেকে কথাটা শুনে অবাক হল। আবিরের মুখে বর্ষাকে ভালোবাসি না শোনাটা যেন নবম আশ্চর্যের বিষয়। যে আবির বর্ষাকে পাওয়ার জন্য 7 বছর ধরে আর বিদেশেই যায়নি, সে আবির নাকি বলে বর্ষাকে ভালোবাসে না। প্রথমত নিধির কাছে আবিরের কথাটা হাস্যকর মনে হলেও আবির যেহেতু এটা বলেছে, নিশ্চয় কিছু আছে। নিধি প্রশ্ন করতে যাচ্ছিল, তার আগে আবির বলে, অবাক হচ্ছিস কেন? সত্যটাই তো বললাম। মানে? ওই তুই পাগল হয়ে গিয়েছিস? দেখি হা করত, কি খেয়েছিস? নিধি, আমি ড্রিঙ্কস করি না সবার সামনে। আবির, তাহলে পাগলের মতো কি বলছিস তুই? নিধি, পাগলের মতো কি বলছি মানে?
সত্যিটা বললে বিশ্বাস করিস না কেন? মানে তুই বর্ষাকে ভালোবাসিস না তাই তো? হুমম। এটাও আমাকে বিশ্বাস করতে হবে? হুমম। যা রুমে যা, সর সামনে থেকে। নিধি, শোন, বর্ষাকে ভালোবাসিনি কোনো দিন। বর্ষাকে বিয়ে করাটা একটা প্ল্যান ছিল। প্ল্যান সাকসেস হয়েছে। বর্ষাকে চিনি না আমি। আর ওর মতো মেয়েকে আমি কেন ভালোবাসতে যাব রে? আবির, কিসের প্ল্যান ছিল? নিধি, বর্ষাকে চমকে দেওয়ার আর কাঁদানোর। সরি, এখনো কাঁদায়নি। তবে কাঁদবে সে, খুব করে কাঁদবে। নীরার সাথে আমার দেখা করতে হবে। আবির, কেন? প্রশ্নের উত্তর জানতে। আবির, কিসের প্রশ্ন? কেন সে আমাকে বর্ষার ব্যাপারে জানায়নি? আমাবে তো বলতে পারত বর্ষা প্লে গার্ল। কেন নীরা আমাকে এত কিছু বলেনি? নীরা আমার ফ্রেন্ড ছিল। সে তো বর্ষার ব্যাপারে আমাকে বলতে পারত, সাবধানও করতে পারত। কেন করেনি? আর বর্ষাকে বউ করার প্ল্যান তুই, শুভ, নীরা কেউ জানত না। এটা সিক্রেট গেম। তবে একটা একটা করে সব রহস্যের জটিলতা খুলব। নিধি নিথর চোখে তাকিয়ে থাকে আবিরের দিকে। এত কিছু হয়েছে নিধি যেন বুঝতেই পারেনি কোনো দিন। আবিরকে চিনতে বড়ই কষ্ট হচ্ছে। সরল চেহারার আবিরকে প্রচণ্ড রহস্যময় মনে হচ্ছে। তবে দুজনে চুপ হয়ে গেছে। পাশাপাশি বসে আকাশের দিকে তাকিয়ে থাকে নিধি ও আবির। কেউ কোনো কথা বলছে না। নিধি প্রশ্ন করে, কাকে ভালোবাসিস তুই? কাউকে না। আমি কাউকে ভালোই বাসতে চাই না। ভালোবাসা মানেই ধোঁয়াশা, কাছে গেলে সব শেষ। ভালোবাসা বলতে কিছু অনুভব হয় না। আবির, কি বলিস? তোকেও তো ভালোবাসতে পারে কেউ। বাসতেই পারে। তবে আমার কাছে এগুলো হাস্যকর। ওহ আচ্ছা। নিধি, হুম, রুমে যেয়ে শুয়ে পড়। আমি বর্ষাকে চড়ও দিয়েছি। আহ কি যে শান্তি। আমি বিয়ের পরও সিঙ্গেল, আহা কি সুন্দর অনুভূতি। আবির, বলিস না, মেয়েরা পটাতে আসবে। নিধি, লুজার, খাতকে আবার কে পটাবে? আবির, চল রুমে চল। তোর রুমে ঘুমাবো। আবির, ছাহ মার্কা কথা বলিস কেন? বউ রেখে বাসর করবি আমার রুমে? আরে তোর বিছানায় তুই থাকবি, আমি সোফাতে থাকব। আমার এসবে ইন্টারেস্ট নেই। যার মনে তীব্র রহস্যের উন্মাদনা সে ছুঁইবে নারীর শরীর, উহু অসম্ভব। আবির, চুপ যা, রুমে যা, নিজের রুমে যেয়ে সোফাতে ঘুমাস। নিধিকে নিয়ে আবির ছাদ থেকে চলে আসে। আবিরের নিজের রুম অবধি এগিয়ে দিয়ে নিধি চলে আসে সেখান থেকে। হঠাৎ ওর কেমন যেন খুশি খুশি লাগছে ভীষণ। এর আগে কখনো এমন হয়নি। নিধি আজ শান্তিমত একটা ঘুম দেবে। আবির আবারও দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। বর্ষাকে হেলান দিয়ে বসে থাকতে দেখে আবির। বর্ষা আবিরের আগমনে আবারও উঠে দাঁড়ায়। আবির বর্ষার দিকে তাকায় না। গা থেকে শেরওয়ানি খুলল। একটা টি-শার্ট পরে নিল ও। চোখ থেকে চশমাটা খুলে টেবিলের উপর রাখল। আবির বিছানার কাছে এগিয়ে যায়। ফুলগুলো টেনে ছুঁড়ে ফেলে নিচে। বর্ষা কেবল নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির বলে, শোন, আমার কাছে ঘেঁষবি না। দূরে থাকবি। তুই সোফাতে ঘুমাবি। আমি বিছানায়। ভুলেও আসবি না কাছে।
ভালো না লাগলে বাইরে যেতে পারিস, যেখানে খুশি ঘুমাতে পারিস, বা কারো সাথে রাতও কাটাতে পারিস। তোর মতো প্লে গার্লের আবার কিসের এত চিন্তা? যে কোনো একটা ছেলে হলেই তো হবে। যা, লাইট অফ করে দিচ্ছি। বিরক্ত করবি না একদম। আবির বিছানায় গা এলিয়ে দিতে দিতে কথাটা বলল। হাত বাড়িয়ে লাইট অফও করেছে আবির। বর্ষা কথাশূন্য হয়ে চেয়ে থাকে আবিরের দিকে। আস্তে আস্তে আবিরের থেকে দূরে এসে সোফার উপরে ধপ করে বসল। প্রচণ্ড কান্না পাচ্ছে আজকে ওর। এমন কিছু হবে বর্ষা তা কোনো দিনও কল্পনাতে আনেনি। বর্ষার চোখ বেয়ে পানি পড়ছে। সে ভেবেছিল আবিরকে সোফায় ঘুমাতে দেবে, আবিরকে এমন তাচ্ছিল্যের সাথে অপমান করে দূরে ঠেলবে। অথচ উল্টো আবির এটাই করল, যা বর্ষা নিতেই পারছে না। সে কাঁদছে। তারপর আবির ঘুমিয়ে আছে। হঠাৎ অনুভব করে ওর কপালে কারো স্পর্শ। আবির চোখ মেলে তাকায়। নিধি এসে পাশে বসেছে। আবির নিধিকে দেখে মুচকি হাসি দিয়ে বলল, কি ব্যাপার, তুই এত সকালে? এত সকালে মানে? ঘড়ি দেখেছিস কয়টা বাজে? নিধি, কয়টা বাজে? আবির, 10টা বাজে। ওঠ, বড় মা ডাকে। নিধি। আবির শোয়া থেকে উঠে বসে। চোখ চলে যায় সোফাতে আধাশোয়া হয়ে থাকা বর্ষার দিকে। এখনো ওর গায়ে বিয়ের শাড়ি। নিধিও আবিরের দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাল। বর্ষা হেলান দিয়ে সোফায় শুয়ে আছে। আবির বলে, আচ্ছা থাক, আমি ফ্রেশ হয়ে আসি। তুই আমার ব্যাগপ্যাক গুছিয়ে দে। আবির, ব্যাগ গোছাবো মানে? কেন, কোথায় যাবি? নিধি। আবির বিছানা ছেড়ে উঠল। তোয়ালে নিয়ে সে রুমের সাথে লাগোয়া ওয়াশরুমের দিকে যেতে থাকে। ওয়াশরুমের দরজার কাছে যেয়ে আবির জোরে বলল, আমি দেশের বাইরে চলে যাব এবার। আমার কাজ শেষ। এখানে থাকব না। আবিরের জোরে বলা কথা শুনে বর্ষা লাফ দিয়ে ঘুম থেকে উঠল। তাকিয়ে দেখে আবির ওয়াশরুমে প্রবেশ করছে। নিধি বিছানায় বসা। কাল রাতে দরজা আটকায়নি কেউ, এজন্য নিধি এসেছে। আর নিধি জানে আবির কোথায় ঘুমাতে পারে, এজন্য সরাসরি চলে আসে রুমে। নিধি বর্ষার দিকে তাকায়। নিধি মুচকি হেসে বলে, বর্ষা আপু কেমন আছো? বর্ষা উত্তর দিল না। বুদ্ধিমতী মেয়ে বুঝে যায় নিধি আগে থেকেই বর্ষার সবটা জানে। এজন্য সে যে সোফাতে ঘুমিয়েছে এটা নিয়ে কোনো প্রশ্নই করল না। বর্ষার জবাব না পেয়ে নিধি সে ব্যাপারে কথা বলে না। অন্য টপিক নিয়ে বলা শুরু করে। আপু জানো না আবির কতটা অগোছালো ছেলে। বিছানা, কাপড় চোপড় সব এলোমেলো করে রাখে। আমাকে গুছিয়ে দিতে হয়। নিধি বিছান গোছাতে গোছাতে কথাগুলো বলতে থাকে। বর্ষা নির্বাক চাহনি দিয়ে বসে বসে ভাবতে থাকে। এর ঢং দেখলে গা জ্বলে। আবিরের বিছানা তোকে কে গোছাতে বলেছে? আর ঢং করে আবিরের নামও উচ্চারণ করছে। অসহ্য। আর লজ্জা শরম নেই নাকি? হা? সদ্ব্যা বিবাহিত কাপলদের রুমে প্রবেশ করেছে বেয়াদব মেয়ে। বর্ষা বসা থেকে উঠে দাঁড়ায়। কাপড়ের আনলা থেকে সালোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে। আবির কিছু সময় পর বের হল। আবিরের খালি গা, সুঠাম দেহের অধিকারী সে। এর আগে বর্ষা কখনো আবিরকে এভাবে দেখেনি। আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে বর্ষা। আবির বর্ষার দিকেই তাকায় না। নিধির কাছে এসে নিধির ওড়না কিছুটা টেনে নিল।
মাথায় থাকা হালকা পানি মোছা শুরু করে। বর্ষা নিষ্পলক হয়ে চেয়ে থাকে সেদিকে। নিধি বলে, আরে কি করছিস? তোর বউয়ের অধিকার এগুলা। দে ওড়না দে। নিধি, বউ? তুই আবার আমার বউ কোথা থেকে পেয়েছিস? আবির, চর খাবি নাকি? পিছনে তোর বউ দাঁড়িয়ে আছে আর বলিস বউ কোথা থেকে পেয়েছি? ফাইজলামও করিস আবির? নিধি, মোটেও মজা করছি না। আর কে বউ? সে যোগ্যতা দেখে যে বর খোঁজে, মানুষকে কাছে আনতে চায়, সে মেয়ে কখনো কারো বউ হতে পারে না। আমার বউ হওয়ার যোগ্যতা তার নেই। আবির, কেন অপমান করছো আমাকে বারবার? বর্ষা, গায়ে লাগছে। আবির, মজা নিচ্ছ? বর্ষা, না তো, আপনাকে নিয়ে মজা করার যোগ্যতা সাহস আমার নেই। আরেকটা কথা, 3 মাস পরেই আপনি ডিভোর্স লেটার পাবেন। আমাকে আপনার সহ্য করতে হবে না। আবির, চুপ কর আবির। আপু, তুমি চেঞ্জ করে আসো। নিধি, তুই চুপ থাক। আবির কথাটা বলে নিধির নাক টেনে ধরে। নিধি সাথে সাথেই আবিরের খোলা বুকে আস্তে করে ঘুষি দেয়। আবির নিধির গাল টেনে ধরল। নিধি আবিরের গলা জড়িয়ে ধরার জন্য হাত বাড়ায়। ঠিক তখনই গ্লাস পড়ার শব্দ শুনতে পেল ওরা দুজন। কালকে রাতে টেবিলের উপর পানিসহ গ্লাস রাখা ছিল, সেটা বর্ষা জোরে ছুঁড়ে মারে ফ্লোরে। গ্লাস ভাঙার শব্দে দুজন খুনসুটি থামায়। বর্ষা আর কারো দিকে না তাকিয়ে সোজা হেঁটে ওয়াশরুমে চলে গেল। নিধি বলল, কি হলো ওর? এমন করল কেন? জানি না। বাদ দে এসব। যা বড় মা কি করে দেখ, আমি রেডি হয়ে আসছি। নীরার সাথে আমার দেখা করতে হবে। আবির, এত তাড়া কিসের? নিধি, বলেছিলাম তো তখন, আমি বাংলাদেশে থাকব না। আবির, হয়েছে হয়েছে, এত রাগ কেন তোর? নিধি, আমার রাগ কম, জেদি আমি। জেদ করেছিলাম বর্ষাকে বউ করব। সে যদি ভালোবাসা গ্রহণ করত, আমি তাকে অনেক বেশি ভালোবাসা দিতাম। ওরা বলেছিল আমি নাকি বর্ষাকে বউ তো দূরে থাক, জিএফ বানাতেও পারব না। বলেছিলাম বউ তো করবই, সাথে শাস্তিও দেব। আর সে আমাকে ভালোবাসবেই। কিন্তু আমি তাকে ভালোবাসব না। এখন সে বউ আমার। কিন্তু তাকে সহ্যই হচ্ছে না। আবিরের কথাগুলো শুনে নিধি চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। আবির কখনো দেশে এসে স্টাইলিশ সাজগোজ করেনি। কিন্তু আজ থেকে সে এগুলোই করবে। সবাই শুধু দেখবে আবিরকে। আবির প্যান্ট পরল, একটা টি শার্টের উপরে নেভি ব্লু শার্ট। চোখে তার পাওয়ার চশমা নেই। নিজেকে বেশ মার্জিত করেই গুছিয়ে নিল আবির। বর্ষা পানির ট্যাপ ছেড়ে অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে। কি হচ্ছে ওর সাথে কিছুই বুঝতে পারছে না। নিধি আর আবিরের উপর হঠাৎ কেন এত রেগে গেল, সেটাই বর্ষা ভাবতে থাকে। আর তখনই মনে পড়ে আবির তাকে বলেছে 3 মাস পরেই বিয়ের, এই শর্ত ছেড়ে ডিভোর্স করে দেবে সম্পর্কটা। আবির সম্পর্ক আর রাখতে চাইছে না। বর্ষা বুঝতে পারছে না আবির আসলে কে। আর নিধির সাথে কিসের এত খাতির। বিশ্বাস করতে পারছে না আবির তাকে ভালোবাসে না এই কথাটি। বর্ষার কেন জানি না মনে হচ্ছে আবির তাকে সত্যিই ভালোবাসে। কিন্তু তাহলে আবির এমন করছে কেন? আবির কি তবে সত্যই ভালোবাসে না বর্ষাকে? কি জানি। বর্ষা ওয়াশরুম থেকে বের হল।
আবিরকে দেখেই অবাক হয়। চুইলগুলো আগের মতো খ্যাত স্টাইলে নেই। চশমা ছাড়া আবিরের চোখ এত মায়াবী এর আগে মনে হয়নি। বেশ স্মার্ট পোশাক পরে রেডি হচ্ছে আবির। বর্ষা শুধু সালোয়ার পরে ওয়াশরুম থেকে বের হয়েই আবিরের পাশে এসে দাঁড়াল। আবিরকে দেখে অবাক হয়েই প্রশ্ন করল, এভাবে কোথায় যাচ্ছ? আবির বর্ষার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। তারপর গায়ে লাফজ বডি স্প্রে দিতে শুরু করে। বর্ষাকে একদমই পাত্তা দিচ্ছে না আবির। যেন ঘরে আর কোনো মানুষই নেই, শুধু আবির একাই রয়েছে। বর্ষা রেগে আবার প্রশ্ন করে, কি হলো, কোথায় যাচ্ছ? এত স্টাইল করে কোথায় যাচ্ছ তুমি? আবির আবারও কোনো জবাব দেয় না। সে কাপড় রাখার আনলার কাছে আসল। বর্ষার ওড়না সেখানেই রাখা ছিল। আবির সেটা হাতে নিয়ে কিছুটা বলের মতো করে পেঁচিয়ে বর্ষার সামনে এসে দাঁড়াল। বর্ষাকে কিছু বলতে না দিয়েই ওড়নাটা খুব জোরে বর্ষার বুক সোজা ছুঁড়ে দিয়ে বলল, মাছিরাই ঢাকনা ছাড়া খাবার খেতে আসে, আর মৌমাছিরা অপেক্ষা করে কখন ফুল ফুটবে। নিজেকে ঢেকে রাখতে শিখুন, না হলে মাছি বসে খাবারটাই নষ্ট করে দেবে। আমি কিন্তু মাছি নয় যে আপনার মতো একটা খাবারের উপরে বসব। আবির ইউনিক পারসন, সে সস্তায় বস্তা কাঁধে ওঠাতে চায় না, সে কষ্ট করে পেতে চায়। মনোরঞ্জন করা ভালো, তবে সবকিছুর জন্য পরিমাপ থাকা ভালো। আর আমি কাউকে কৈফিয়ত দিই না আমি কি করি, কোথায় যাচ্ছি। আবির আর একটা কথাও বলল না। সে রুম থেকে বের হয়ে গেল। বর্ষা চোখ দুটো বড় বড় করে হা হয়ে আবিরের দিকে তাকিয়েছিল। এখনো চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। বর্ষা বিড়বিড় করে বলল, এর ভাব নিচ্ছে। তোমার ভাব কতদিন থাকে আমিও দেখব। বর্ষাকে তো তুমি চেনো না। আমাকে ভালোবাসবে না, তাই না? বর্ষা তোমাকে ভালোবাসতে বাধ্য করবে। এটা নিজেই নিজের সাথে বাজি ধরলাম। দেখি কে বেশি ইগো দেখায়। ভাব দেখায় বর্ষাকে। হু আলিফ সাহেব হাতে সিগারেট নিয়ে ছাদে দাঁড়িয়ে আছে। পিছনে তুষার এসে দাঁড়াল। আলিফ সাহেব একবার তাকালো তুষারের দিকে। তুষার পাশে এসে দাঁড়ায়। তুষারের হাতে চায়ের কাপ। আলিফ সাহেব বলল, কিছু বলবি? চাচা কাজটা ঠিক করলেন না। তুষার, কোনো কাজ? আলিফ সাহেব, আপনি চাইলেই বর্ষাকে আমার সাথে বিয়ে দিতে পারতেন। তুষার, বাদ দে এসব। বর্ষার জন্য আবির অনেক কিছুই করেছে। আলিফ সাহেব, তোমার জন্য সে কি করেছে? তুমি না বলেছিলে সে রাজনীতি বোঝে? পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। কখনো রাজনীতিতে বাইরের লোক রাখতে নেই, নিজেদের মধ্যে সবকিছু রাখতে হয়। আমাকে বলতে পারতে, আমি রহস্যময়কে খুঁজে দিতাম। রহস্যময়ের কয়েকজন লোক আছে। ওদের মধ্যে এক একজনকে মেরে ফেললে সে নিজেই তোমার সামনে চলে আসত। আবিরকে ডাকার কিছুই ছিল না। তুষার, মানে কি বলতে চাচ্ছিস? আলিফ সাহেব, মানেটা তো সহজ করেই। মি রহস্যময় বলে মনে হয় না বিশেষ কেউ আছে। রহস্য আমাদের সামনেই থাকে। উত্তরও খুব সহজ হয়। আমরা বেশিই অন্যরকম পেঁচিয়ে ভাবি উত্তরটা। জন্য খুঁজে পাই না। রহস্যময় এমন একজন যে সবার সামনে আছে, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। এখন তো তুমি জানোই রহস্যময়ের লোকেরা কে কে হবে। একটা জিনিস বুঝলাম না, আবির তো বিদেশে থাকত, তাহলে সে রহস্যময় লোকদের কিভাবে জানল? তুষার,
আমি তাকে বলেছিলাম ওদের কথা। আলিফ সাহেব, তুমি জানো কিভাবে? তুষার, ইশতাকের মাধ্যমে। এখন কিছু জানতে পারবে? ইশতাক তো মরে গেছে। আলিফ সাহেব, কিন্তু ওর লোক তো আমার কথা শুনবে এবার, মানে মাসুম, সিয়াম আর রাফাত আমার হয়ে কাজ করছে। আলিফ সাহেব, তাহলে একটা কাজ করো, রাফাতকে মেরে দাও। তুষার, কি মানে এটা কেন করব? রহস্যময় যদি জানতে পারে কি হবে জানিস? আলিফ সাহেব, মাইন্ড গেম তো এটাই চাচা। রহস্যময় জানবে তার লোককে আপনিই মেরে ফেলছেন। সে আসবে আপনার সামনে, তখন নো ফেস মানে আপনার আবির আপনাকে বাঁচাতে আসবে। আপনার তো সমস্যা নেই। আর সমস্যাটা হবে কেন? একটা জিনিস বলি শোনেন, খেলা করতে হবে ঠান্ডা মাথায়। আপনি রাফাতকে সরাবেন মাসুম আর সিয়ামের মাধ্যমে। ওদের মধ্যেই শত্রুতা বাঁধিয়ে দেবেন। এক এক ঝামেলা শেষ হবে। রহস্যময় বুঝতেও পারবে না কি হচ্ছে ওর সাথে। আবিরকে আমি দেখব। আমার বর্ষাকে সে নিয়েছে। ওর উপরে যদি টিক্কা না চালতে পারি, তাহলে প্রতিশোধ কিভাবে নেব? তুই কি করতে চাইছিস? আলিফ সাহেব, শুধু দেখতে থাকেন। যা বলছি সেটা করেন এখনই। মাসুমকে আগে হাত করেন, বাকিটা সেই করে দেবে। আরেকটা কথা, এসব কিছু আবিরকে বলবেন না, তাহলে আমি আর আপনার সাথে থাকব না। তুষার কথাটা বলে সেখান থেকে চলে যায়। আলিফ সাহেব তুষারের কথাগুলো বেশ মনোযোগ দিয়েই শুনেছিল। এত কিছু তুষার বলতে পারবে তিনি কখনো ভাবেইনি। তবে তুষারের প্রস্তাবটা বেশ গ্রহণযোগ্য। আলিফ সাহেব এই অনুসারে কাজ করবে। ওদেরকে মারতে পারলেই রহস্যময় সামনে আসবে, আর আবির তখন তাকে মেরে ফেলতে পারবে। তুষারের কথা মতোই তিনি চলার প্রস্তুতি নিল। আবির নীরবদের বাড়ির গেটে এসে গাড়ির হর্ন দিতে থাকে। ভিতর থেকে দারোয়ান দরজা খুলে দেয়। আবির গাড়ি চালিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। বেশ কয়েকদিন পরে আবির নীরব মানে মীরাদের বাড়িতে এসেছে। মীরা উঠানেই বসেছিল। বিয়েতে গিয়েছিল সে, কিন্তু কোনো দিকে তাকায়নি। হঠাৎ একটা অচেনা গাড়ি আসতে দেখে মীরা সেদিকেই তাকায়। গাড়িটা সামনে মীরার সামনে এসে থামল। গাড়ি থেকে নামবে কে সেটা দেখার জন্য মীরা অপেক্ষা করে। গাড়ি থামিয়েই আবির নামল। আবিরকে দেখেই মীরা চমকে যায়। আগের সেই আবিরক আর আজকের আবিরের পোশাকে ব্যাপক ভিন্নতা। বেশ স্টাইল করেই আবির এখানে এসেছে। মীরা আবিরের সামনে এসে দাঁড়াল। মীরার দিকে আবির তাকিয়ে বলে, কেমন আছো মীরা? আমার উপর অনেক রাগ তোমার? কতটা রাগ? আমাকে মেরে ফেলো তাহলে রাগ চলে যাবে। আবির, হা 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 মাবুদ, যার জন্য যারে বানাওনি তার সাথে যেন তার দেখা না হয় কখনো। মাবুদ, তুমি তো জানো না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর কষ্ট অনেক বেশি। মীরা, সরি মীরা, মাফ করে দিও। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আবির, আরে এসব কি বলেন? আপনাকে নিয়ে আমি আবার কখন কষ্ট পেলাম? আর তাছাড়া মাত্র 2-1 দিনের পরিচয় কি ভালোবাসা তৈরি হয় বলেন? মীরা, মায়া তৈরি হয় বেশি। যাই হোক, আমি নীরার সাথে দেখা করব। আবির কথাটা বলে ভিতরে প্রবেশ করে। বাড়ির নতুন বৌমার ভাই আসছে। সবাই খাতির যত্নের জন্য তোড়জোড় শুরু করে। আবিরকে দেখে নীরব এগিয়ে আসল। কি ব্যাপার হিরো, তুমি এখানে না বলেই? নীরার সাথে আমার দরকার আছে, তাকে একটু ডেকে দিবেন? আবির, যাও,
সে উপরের ঘরেই আছে। নীরবের কথা শুনে আবির আর সেখানে দাঁড়ায় না। দৌড়ে সিঁড়ি ডিঙিয়ে উপরের ঘরে আসে। আবির নীরার রুমে প্রবেশ করল। নীরা বসে আছে। আবিরকে দেখেই চমকে গেল ও। বিছানা থেকে উঠে দাঁড়িয়েই বলল, এটা কে? আমাদের আবির নাকি? ঢং রাখো। আবির নীরার হাত ধরে ব্যালকনিতে নিয়ে আসল। নীরা আবিরের এমন ক্ষিপ্রতা, ড্রেস আপ পরিবর্তন দেখে অবাক হচ্ছে। তবে আবির এসব ভাবছে না। নীরাকে প্রশ্ন করে, তুই তো আমার কাজিনের থেকে বন্ধু বেশি, তাই না? ও মা, হঠাৎ এ প্রশ্ন কেন? নীরা, শুধু এনসার দিবি, পরে প্রশ্ন করবি। বল, আমার বন্ধু তো তুই। আবির, হুমম, বন্ধুই। কেন, কি হয়েছে? নীরা, নীরা শোন, বর্ষাকে আমি ভালোবাসি না। তাকে আমি শুধু ব্যবহার করেছি একটা গেমের জন্য। গেম অলরেডি ওভার হয়ে গেছে। আমি 3 মাস পরেই বর্ষাকে ডিভোর্স দেব। এটা নিয়ে পরে তোর সাথে কথা বলবো। আগে বল, বর্ষা প্লে গার্ল এটা সবার আগে কে জানত? আবির, আমিই জানতাম, যেহেতু সে আমার বেষ্টি ছিল। নীরা, তাহলে আমাকে কেন বলিসনি কোনো দিন? আবির, আসলে কারণ ছিল, তাই বলিনি। নীরা, সেই কারণটাই জানতে চাইছি। বন্ধু তুই তার, অথচ তাকে প্লে গার্ল হওয়াটা তোর কাছে মন্দ নয়। আবার তাকে কখনো বারণও করিসনি। এমনকি জিসান বা আমাকেও কোনো দিন বলিসনি। বরং তার প্লে গার্লের বিষয়ে তাকে হেল্পও করেছিস। অন্তত আমাকে বলতে পারতি। তোর থেকে এটা আশা করেছিলাম অনেকবার। যদিও আমি জানতাম বর্ষা এরকমই একটা মেয়ে। আবির, জানতি যখন, তারপরও কেন ভালোবাসছিলি? দোষটা তোর তাহলে। আর এরপরও বিয়ে করেছিস তাকে। নীরা, আগেই বলেছি, তাকে আমি কোনো দিন ভালোবাসিনি। কেন বাসব? তোর বান্ধবী যদি ভালোবাসা নিয়ে খেলতে পারে, আমি কেন নাটক করতে পারব না? সে নাটক বোঝে, আবেগ বোঝে না, তাই না? আর রইল বিয়ে। বিয়েটা ছিল গেমের শেষ পার্ট, যেটা আমি ওভার করে ফেলেছি। এবার তুই বল, কেন সবকিছু লুকিয়েছিলি? কি এমন বিশাল কারণ থাকতে পারে? আবির, আচ্ছা তাহলে বলি, শোন বর্ষা। ওয়েটিং ফর নেক্সট পার্ট।